হাসপাতালের সেই লম্বা এবং জনশূন্য করিডোর দিয়ে হাঁটার সময় অনন্যার নিজের পায়ের শব্দ খুব ভারী মনে হচ্ছিল তার পায়ে যেন লোহার শিকল বাঁধা রয়েছে, যা তাকে সামনে এগোতে বাধা দিচ্ছিল। তার কপালে ঘামের সূক্ষ্ম ফোঁটা চিকচিক করছিল এবং তার হৃৎস্পন্দন এত জোরে চলছিল যে সে নিজের নিঃশ্বাসকেই কোনো ঝড়ের মতো শুনতে পাচ্ছিল। সে তার ৭ মাসের গর্ভাবস্থার কারণে এমনিতেই শারীরিকভাবে ক্লান্ত ছিল, কিন্তু আজকের এই কান্তি তার শরীর নয়, বরং তার মন ছিল। তার হাতে আরিয়ানের জন্যে ঘর থেকে বানালো খাবার ছিল, যা সে অনেক ভালোবাসা দিয়ে তৈরি করে এনেছিল, কারণ আরিয়ান তাকে বলেছিল যে তার পেটে খুব ব্যথা এবং সে হাসপাতালে ভর্তি রয়েছে। অনন্যার চোখে চিন্তা আর ভয়ের এক গভীর ছায়া ছিল, যা যে কোনো স্ত্রীর মুখেই থাকত যখন সে জানতে পারে যে তার স্বামী অসুস্থ। সে যত ৩০৫ নম্বর রুমের কাছাকাছি পৌঁছচ্ছিল, ততই তার মনে এক অদ্ভুত অস্থিরতা বাড়ছিল, যা তাকে বারবার এই সতর্কতা দিচ্ছিল যে খুব খারাপ কিছু হতে চলেছে। করিডোরের সাদা আলো তার চোখে বিঁধছিল এবং নার্সেদের ফিসফিসানি তার কাছে কোনো ভয়াবহ গল্পের মতো মনে হচ্ছিল, যা তার জীবনকে চিরতরে বদলে দিতে চলেছিল। সে তার কাঁপতে থাকা হাত দরজার হ্যান্ডেলে রেখেছিল মাত্র, তখনই ভেতর থেকে আসা হাসির শব্দ তাকে পাথরের মূর্তির মতো স্তব্ধ করে দিল। এই হাসিটা আরিয়ানের ছিল, কিন্তু এটা সেই হাসি ছিল না যা সে প্রায়ই বাড়িতে শুনত, বরং এটা সেই খিলখিল করা এবং প্রাণখোলা হাসি ছিল যা সে বিয়ের শুরুর দিনগুলোর পর আর কখনো শোনেনি। অনন্যার হাত হ্যান্ডেলেই জমে গেল এবং সে দরজা খোলার পরিবর্তে সামান্য ধাক্কা দিয়ে আধ খোলা রেখে দিল, যাতে সে ভেতরের দৃশ্য দেখতে পায়। দরজার সেই ফাঁক দিয়ে যে দৃশ্য অনন্যার চোখের সামনে এলো, তা তার সাজানো পৃথিবীকে এক পলকেই ছাইয়ের স্তূপে পরিণত করে দিল এবং তার পায়ের তলা থেকে মাটি পুরোপুরি সরে গেল। আরিয়ান বিছানায় শুয়েছিল না, যেমনটা সে ফোনে বলেছিল, বরং সে বিছানার পাশে বসে নিজের ২ হাতে একটি নবজাতক শিশুকে ধরেছিল এবং তার মুখে একজন বাবার গর্ব আর আনন্দ পরিষ্কার ফুটে উঠছিল। বিছানায় কাব্য শুয়েছিল, যার মুখ ক্লান্তিতে ভরা ছিল, কিন্তু তার চোখে আরিয়ানের জন্য যে প্রেম আর অধিকার ছিল তা চিনতে অনন্যার এক পলকও সময় লাগল না। আরিয়ান খুব কোমলতার সাথে সেই বাচ্চার ছোট্ট কপালে চুমু খাচ্ছিল এবং কাব্যের দিকে তাকিয়ে হাসছিল, যেন তারা দুজনেই এক পূর্ণ আর সুখী পরিবার। এই দৃশ্যটি অত্যন্ত পবিত্র আর সুন্দর হতে পারত যদি এটি অন্য কারো হতো, কিন্তু অনন্যার জন্য এটি ছিল তার আত্মার উপর করা সবচেয়ে নিষ্ঠুর আঘাত। অনন্যার মনে হল যেন কেউ তার বুকে খঞ্জর চালিয়ে দিয়েছে এবং সে চাইলেও নিজের চিৎকার বের করতে পারছিল না, কারণ তার গলা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। সেই আরিয়ান ছিল যে গতরাতে তাকে বলেছিল যে কাজের চাপ আর অসুস্থতার কারণে সে কথা বলতে পারছে না এবং তার বিশ্রামের খুব প্রয়োজন। সেই আরিয়ান ছিল যার জন্য অনন্যা তার কোটিপতি বাবার সাম্রাজ্য ত্যাগ করে এক সাধারণ জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিল, যাতে আরিয়ান তাকে তার টাকার জন্য নয়, বরং তার ব্যক্তিত্বের জন্য ভালোবাসে। আজ সেই সাধারণ জীবনের মূল্য তার সামনে ছিল, যেখানে তার স্বামী তার অগোচরে নিজের প্রাক্তন প্রেমিকার সাথে কেবল সম্পর্কই রাখছিল না, বরং তাদের সাথে এক নতুন পৃথিবীও গড়ে তুলেছিল। অনন্যার পেটে বড় হতে চলা শিশুটি যেন এই কষ্ট অনুভব করছিল এবং সে জোরে একটা লাথ মারল, যা অনন্যাকে বর্তমানের তিক্ত সত্যটি উপলব্ধি করাল। সে তার চোখের পানি থামানোর চেষ্টা করল না, কারণ আজ সে সেই সব বিভ্রমকে চোখের জলের সাথে ভাসিয়ে দিতে চাইছিল যা সে গত ৩ বছর ধরে পুষে রেখেছিল। আরিয়ান কাব্যাকে বলছিল যে এখন আমাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ অনন্যা এমনিতেও খুব সহজ সরল এবং সে কখনো আমাদের এই সম্পর্কের কথা জানতে পারবে না। আরিয়ানের এই শব্দগুলো অনন্যার ভাঙা হৃদয়কে জোড়া দেওয়ার বদলে তাকে বরফের মতো ঠান্ডা এবং কঠোর বানিয়ে দিল। সে অনুভব করছিল যে তার ভালো মানুষীকে তার দুর্বলতা ভাবা হয়েছে। সে ভেতরে গিয়ে হাঙ্গামা করতে পারত এবং চিৎকার করে তাদের দুজনকে প্রশ্ন করতে পারত, কিন্তু তার ভেতরের গরিমা এবং তার বংশের সংস্কার তাকে এমনটা করা থেকে আটকে দিল। সে ঠিক করে নিল যে সে আরিয়ানকে তার ভেঙে পড়া অবস্থা দেখাবে না, কারণ আরিয়ান তার চোখের জলেরও যোগ্য ছিল না। অনন্যা ধীরে ধীরে দরজাটি আবার বন্ধ করে দিল এবং নিজের কদম পিছিয়ে নিল, যেন সে কোনো সংক্রমিত স্থান থেকে নিজেকে বাঁচাচ্ছে, যেখানে থাকা তার জীবনের জন্য বিপজ্জনক হতে পারে।
সে তার হাতে ধরা খাবারের টিফিন ক্যারিয়ারটি পাশের এক ডাস্টবিনে ফেলে দিল, যা একথার প্রতীক ছিল যে এখন তার এবং আরিয়ানের সম্পর্ক এই ডাস্টবিনেই যাওয়ার যোগ্য। হাসপাতালের সেই করিডোর দিয়ে ফিরে আসার সময় তার হাঁটার মধ্যে এখন আর সেই ঘাবড়ানি ছিল না যা আসার সময় ছিল, বরং এখন তার প্রতিটি কদমে এক দৃঢ়তা এবং এক ভয়াবহ শান্তি ছিল। সে জানত যে আরিয়ান তাকে এক অসহায় এবং সাধারণ মেয়ে ভাবে, যার যাওয়ার কোনো জায়গা নেই এবং যে পুরোপুরি তার উপর নির্ভরশীল। কিন্তু আরিয়ান এটা জানত না যে যে মেয়েটিকে সে ধোঁকা দিয়েছে সে আসলে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান ভার্মা গ্রুপের একমাত্র উত্তরাধিকারী, যে নিজের পরিচয় লুকিয়ে থাকছিল। হাসপাতাল থেকে বের হতেই সন্ধ্যার ঠান্ডা বাতাস তার মুখ স্পর্শ করল। কিন্তু এই শীতলতা তার হৃদয়ে জ্বলে ওঠা আগুনকে নেভানোর জন্য যথেষ্ট ছিল না, যা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। শহরের ভিড় আর শোরগোল তার কাছে খুব দূরের মনে হচ্ছিল, কারণ তার মাথায় কেবল আরিয়ানের সেই ধোঁকাবাজ মুখ আর কাব্যের বিজয়ী হাসি ঘুরছিল। সে একটি ট্যাক্সিতে হাত দেখাল এবং তাতে বসার সাথে সাথেই জানলার বাইরে তাকাতে শুরু করল, যেখানে শহরের আলো যেন তাকে বিদ্রুপ করছিল। সে তার পেটে হাত রাখল এবং তার অনাগত সন্তানের কাছে মনে মনে ক্ষমা চাইল যে সে তাকে এমন এক বাবা দিতে পারেনি যে তাকে সম্মান করতে পারে। কিন্তু সেই মুহূর্তেই সে নিজের কাছে এই প্রতিজ্ঞাও করল যে সে তার সন্তানকে এতটা ভালোবাসা আর শক্তি দেবে যে তাকে কখনো সেই ধোঁকাবাজ বাবার অভাব অনুভব করতে হবে না, যে তার জন্মের আগেই তাকে ত্যাগ করেছে। বাড়িতে পৌঁছানো মাত্রই অনন্যা নিজের আবেগ পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফেলেছিল এবং এখন সে একজন স্ত্রী হিসাবে নয়, বরং এক সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিশালী মহিলার মতো ভাবছিল। এই বাড়ি যা সে আর আরিয়ান মিলে সাজিয়েছিল এখন তা কোনো অচেনা সরাইখানার মতো মনে হচ্ছিল, যেখানে প্রতিটি জিনিসে মিথ্যার প্রতারণার দুর্গন্ধ আসছিল। সে সময় নষ্ট না করে নিজের আলমারি খুলল এবং কেবল কিছু জরুরি কাগজ আর কাপড় একটি ছোট সুটকেসে ভরতে শুরু করল, কারণ সে এই বাড়ির সাথে যুক্ত কোনো স্মৃতি নিজের সাথে নিয়ে যেতে চাইছিল না। সে আরিয়ানের দেওয়া সস্তা গয়না আর উপহারগুলো ড্রেসিং টেবিলের ওপরই রেখে দিল, কারণ এখন সেই জিনিসগুলোর তার কাছে কোনো মূল্য ছিল না। তার আসল সম্পদ ছিল তার আত্মসম্মান এবং তার অনাগত সন্তান, যাকে সে এই বিষাক্ত পরিবেশ থেকে দূরে নিয়ে যেতে চাইছিল। সুটকেস তৈরি করার পর সে ড্রয়িং রুমে এলো এবং টেবিলে রাখা কাগজ আর কলম হাতে নিল, যা দেখে তার মনে পড়ল কিভাবে সে কখনো এই টেবিলে বসে আরিয়ানের সাথে ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল। সে এক সাদা কাগজে খুব স্পষ্ট আর দৃঢ় হাতে লিখল যে সে তাকে ছেড়ে যাচ্ছে এবং সে যেন আর কখনো তাকে খোঁজার চেষ্টা না করে। সে সেই কাগজের সাথে নিজের বিয়ের আংটি খুলে রেখে দিল, যা তার আঙুলে গত ৩ বছর ধরে এক বন্ধনের মতো ছিল। আংটিটি টেবিলের ওপর পড়ার হালকা শব্দ সেই বাড়িতে গুমড়ে থাকা নীরবতাকে ভেঙে দিল এবং এরই সাথে অনন্যা ও আরিয়ানের সম্পর্ক চিরতরে ভেঙে গেল। এটি কেবল এক টুকরো ধাতু ছিল না যা সে খুলেছিল, বরং এটি সেই বোঝা ছিল যা সে তার ভালোবাসার নামে বয়ে বেড়াচ্ছিল। এখন সময় এসে গিয়েছিল যে সে সেই মুখোশটি খুলে ফেলুক যা সে আরিয়ানের ভালোবাসার খাতিরে পড়েছিল এবং নিজের আসল পরিচয়কে দুনিয়ার সামনে নিয়ে আসুক। সে তার পুরনো এবং সাধারণ ফোন থেকে একটি নম্বর ডায়াল করল, যা সে গত ৩ বছরে কেবল জরুরি অবস্থার জন্যই জমিয়ে রেখেছিল এবং কখনো ব্যবহার করেনি। ফোনের ওপাশে রিং হতেই এক গম্ভীর এবং সম্মানসূচক কণ্ঠস্বর এলো, যা তাকে অভিবাদন জানাল। অনন্যা খুব অধিকারপূর্ণ এবং ঠান্ডা গলায় বলল, আমাকে নেওয়ার জন্য গাড়ি পাঠাও এবং নিরাপত্তার পুরো ব্যবস্থা করো, কারণ ভার্মা পরিবারের উত্তরাধিকারী এখন বাড়ি ফিরে আসছে। প্রায় ১৫ মিনিট পর বাড়ির সামনে একটি কালো রঙের অত্যন্ত দামি এবং বিলাসবহুল লিমুজিন গাড়ি এসে থামল, যার পেছনে আরও ২টি নিরাপত্তা গাড়ি ছিল। আশেপাশের মানুষ তাদের জানলা দিয়ে উঁকি মেরে এই দৃশ্য দেখছিল যে আসলে এই সাধারণ পাড়ায় এত বড় আর দামি গাড়ি কার জন্য এসেছে। গাড়ি থেকে কালো স্যুটে সজ্জিত ৪ জন দেহরক্ষী বাইরে বেরোল এবং তারা খুব সম্মানের সাথে পেছনের দরজা খুলল, যেন তারা কোনো মহারানীর অপেক্ষায় রয়েছে। অনন্যা তার ছোট স্যুটকেস নিয়ে বাড়ি থেকে বের হল এবং সে একবারও পেছন ফিরে সেই বাড়ির দিকে তাকাল না যেখানে সে তার জীবনের ৩ বছর নষ্ট করেছিল। বৃষ্টির হালকা ফোঁটা পড়তে শুরু করেছিল, যা হয়তো এই কথার সংকেত ছিল যে প্রকৃতিও তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে এবং তার পুরনো জীবনের চিহ্নগুলোকে ধুয়ে দিচ্ছে।
যখন সে সেই চমৎকার গাড়িতে বসল তখন সে সেই পরিচিত সুগন্ধ আর পরিবেশ অনুভব করল যার মধ্যে সে বড় হয়েছিল এবং যাকে সে এমন এক লোকের জন্য ছেড়ে গিয়েছিল যে তার মূল্য বুঝতে পারেনি। ড্রাইভার খুব বিনম্রতার সাথে তাকে জিজ্ঞেস করল যে তারা সরাসরি ভার্মা ম্যানশনে যাবে কিনা। অনন্যা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল এবং তারপর এক দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমাদের সরাসরি সদর দপ্তরে যেতে হবে, কারণ কিছু অসম্পূর্ণ কাজ আছে যা শেষ করতে হবে। গাড়ি ধীরে ধীরে সামনে বাড়ল এবং বৃষ্টির গতিবেগ বেড়ে গেল। অনন্যা নিজের মুষ্টি শক্ত করল এবং কসম খেল যে পরের বার যখন সে আরিয়ানের সাথে দেখা করবে তখন সে তার স্ত্রী হয়ে নয়, বরং তার ভাগ্য লেখিকা হয়ে দেখা করবে। আরিয়ান কখনও জানতে পারেনি যে তার ডুবতে থাকা কোম্পানিকে বাঁচানো সেই অজ্ঞাত নিবেশক অন্য কেউ নয়, বরং স্বয়ং অনন্যার নির্দেশে কাজ করা ভার্মা গ্রুপের কর্মকর্তারা ছিল। অনন্যা নিজের পরিচয় লুকিয়ে আরিয়ানের কোম্পানিতে কোটি কোটি টাকা বিনিয়োগ করিয়েছিল, যাতে তার স্বামী সফল হতে পারে। কিন্তু আরিয়ান নিজের সমস্ত সফলতার কৃতিত্ব নিজের বুদ্ধিমত্তাকে দিয়েছিল এবং টাকা আসতেই সে বদলে গেল আর কাব্যের কাছে চলে গেল। এটা ভেবে অনন্যার ঠোঁটে এক তিক্ত হাসি এলো যে মানুষকে সে নিজের রক্তজল করা শ্রমে গড়ে তুলেছিল আজ সেই তাকেই উপড়ে ফেলার চেষ্টা করছে। এখন যখন সে নিজের পৃথিবীতে ফিরে যাচ্ছিল তখন সে জানত তার বাবা তাকে দেখে কতটা খুশি হবেন। তবে অনন্যা এটাও জানত যে তার বাবা তাকে কখনো দুর্বল হওয়া শেখাননি, বরং তিনি তাকে সবসময় প্রতিটা পরিস্থিতির সাথে লড়াই করা এবং জেতা শিখিয়েছেন। ভার্মা সাম্রাজ্যের উত্তরাধিকারী হওয়ার কারণে তার কাছে এতটা শক্তি আর সম্পদ ছিল যে সে আরিয়ানের মতো হাজার হাজার মানুষকে এক পলকে বরবাদ করে দিতে পারত। কিন্তু সে এমনটা তাড়াহুড়ো করে করতে চাইছিল না। সে চেয়েছিল আরিয়ান যেন নিজের ভুলটা ধীরে ধীরে বুঝতে পারে এবং সে সেই উচ্চতা থেকে আছড়ে পড়ুক যার ওপর সে এতটা অহংকার করছিল। গাড়ি শহরের সবচেয়ে অভিজাত এলাকার দিকে এগোচ্ছিল, যেখানে উঁচু উঁচু ইমারত আকাশ ছুঁয়ে রয়েছে এবং রাস্তায় আলোর বন্যা বয়ে যাচ্ছে। এটি সেই দুনিয়া যেখানে অনন্যার আসল স্থান ছিল। সে নিজের পেটে হাত বুলিয়ে তার বাচ্চার উদ্দেশ্যে খুব নিচু স্বরে বলল, আমরা দুজনে মিলে এক নতুন শুরু করব, যেখানে কোনো মিথ্যে থাকবে না। তার চোখে এখন জল ছিল না, বরং এক উজ্জ্বলতা ছিল যা আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। সে তার পুরনো সিম কার্ডটি ফোন থেকে বের করল এবং জানলার কাচ নামিয়ে বাইরে বৃষ্টির মধ্যে ফেলে দিল। এটিই ছিল সেই দুনিয়ার সাথে তার শেষ যোগাযোগ, যা তাকে কেবল কষ্ট আর ধোঁকা দিয়েছে, এবং এখন সে পুরোপুরি মুক্ত। তাদের গাড়ির বহর যখন ভার্মা টাওয়ারের বিশাল গেটের সামনে পৌঁছাল তখন সেখানে মোতায়েন থাকা নিরাপত্তা কর্মীরা সাথে সাথে গেট খুলে দিল এবং সবাই ঝুঁকে তাদের মালকিনকে অভিবাদন জানাল। ইমারতের বিশালতা আর আকার আরিয়ানের সেই ছোট কোম্পানির চেয়ে শত গুণ বড় ছিল এবং এই সব এখন পুরোপুরি অনন্যার নিয়ন্ত্রণে আসতে চলছিল। লিফট দিয়ে ওপরে নিজের ব্যক্তিগত অফিসের দিকে যাওয়ার সময় কর্মচারীরা তাকে দেখে অবাক হচ্ছিল। অনন্যা এখন সেই সাধারণ গৃহিণী ছিল না যে সবজির দাম নিয়ে দরদাম করত, বরং সে এখন এক সাম্রাজ্যের রানী যে নিজের সিংহাসনে ফিরে এসেছে। নিজের বিলাসবহুল কেবিনে পৌঁছে অনন্যা সেই বড় কাঁচের দেওয়ালের পাশে দাঁড়িয়ে গেল, যেখান থেকে পুরো শহরটি তার পায়ের নিচে দেখা যাচ্ছিল। সে নিচের রাস্তায় চলতে থাকা গাড়িগুলোকে দেখল এবং ভাবল যে আরিয়ান হয়তো এখনও হাসপাতালে নিজের খুশির উদযাপন করছে। তার এই কথার সামান্য ধারণাও থাকবে না যে সে আজ কি হারিয়েছে এবং আগামী দিনগুলোতে তাকে কোন ভয়াবহ ঝড়ের মোকাবিলা করতে হবে। অনন্যা প্রতিজ্ঞা করল যে সে তার আবেগকে নিজের দুর্বলতা নয় বরং শক্তি বানাবে এবং দুনিয়াকে দেখাবে যে একজন নারী যখন নিজের অস্তিত্বের লড়াই লড়ে তখন সে কি করতে পারে। সে নিজের টেবিলে রাখা সেই ফাইলটি খুলল, যাতে আরিয়ানের কোম্পানির সাথে করা সমস্ত গোপন চুক্তির বিবরণ ছিল। সে একটি লাল পেন নিল এবং সেই চুক্তিগুলোর ওপর একটি বড় ক্রস চিহ্ন দিয়ে দিল, যা এই কথার ঘোষণা ছিল যে এখন খেলা বদলে গিয়েছে। এটি কেবল একটি সম্পর্কের শেষ ছিল না, বরং এটি একটি যুদ্ধের শুরু ছিল, যেখানে জয় কেবল সত্য এবং আত্মসম্মানের হবে। হাসপাতালের বাইরের বাতাসে এখনও বৃষ্টির আর্দ্রতা মিশেছিল, কিন্তু আরিয়ানের মন এক অদ্ভুত উৎসাহ আর বিজয়ের নেশায় চুর ছিল, যা তাকে মাটিতে পা রাখতে দিচ্ছিল না। সে তার গাড়ির পেছনের সিটে রাখা ফুলের তোড়া আর মিষ্টির দিকে তাকাল, যা সে কাব্য আর তার নবজাতক ছেলের জন্য এনেছিল। তার মাথায় এখনও সেই ছোট্ট বাচ্চার কান্নার শব্দ ভাসছিল, এবং তার মনে হল আজ সে একজন আসল মুরুষ হওয়ার প্রমাণ দিয়েছে।
সে এটা ভেবে খুব খুশি ছিল যে এখন তার বংশ এগিয়ে যাবে, যা সে অনন্যার সাথে এত বছরেও পায়নি। সে জানত যে অনন্যা বাড়িতে তার জন্য অপেক্ষা করছে এবং হয়তো কান্নাকাটি করবে, কিন্তু আজ আরিয়ানের তার জন্য কোনো পরোয়া ছিল না। সে তার দামি গাড়ি রাস্তায় দৌড়াতে দৌড়াতে ভাবল যে এখন সময় এসেছে নিজের জীবন নিজের শর্তে বাঁচার। সে মনে মনে পরিকল্পনা করছিল কিভাবে অনন্যাকে রাজি করিয়ে নেবে যাতে সে কাব্য এবং বাচ্চাকে মেনে নেয়। তার পুরো বিশ্বাস ছিল যে অনন্যা তাকে এতটাই ভালোবাসে এবং সে এতটাই ভীতু যে সে কখনো তার বিরোধিতা করবে না এবং চুপচাপ তার প্রতিটি কথা মেনে নেবে। আরিয়ানের চোখে অনন্যা ছিল এমন এক সাধারণ মহিলা, যার জগৎ কেবল রান্নাঘর আর বাড়ির 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ। এটাই সেই সবচেয়ে বড় ভুল ধারণা ছিল যা আরিয়ানকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছিল, কারণ সে সেই ঝড় সম্পর্কে জানত না যা তার বাড়ির ওপর দিয়ে বয়ে গিয়েছিল। যখন আরিয়ান নিজের গাড়ি বাড়ির গ্যারেজে থামাল, তখন সে বাড়ির ভেতর ঘুটঘুটে অন্ধকার দেখতে পেল, যা তার একটু অদ্ভুত লাগল। সে ভাবল হয়তো সে ঘুমিয়ে পড়েছে অথবা শরীর বেশি খারাপ হওয়ার কারণে বিছানা থেকে উঠতে পারেনি, তাই সে খুব একটা পাত্তা দিল না। সে শীষ দিতে দিতে আর আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে প্রধান দরজার কাছে পৌঁছল এবং নিজের চাবি দিয়ে তালা খুলল। দরজা খোলার সাথে সাথেই যে নিস্তব্ধতা তাকে স্বাগত জানাতে এগিয়ে এলো, তা কোনো সাধারণ রাতের নিস্তব্ধতা ছিল না, বরং এক জনমানবহীন ধ্বংসাস্তূপের মতো নিস্তব্ধতা ছিল। সে দেয়ালে হাত দিয়ে আলো জ্বালাল এবং দেখল লিভিং রুম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু সেখানে সেই আপনত্ব আর ওম গায়েব ছিল যা সব সময় অনুভব করা যেত। আরিয়ান জোরে অনন্যার নাম ধরে ডাকল, কিন্তু তার আওয়াজ ফাঁকা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো এবং সে কোনো জবাব পেল না, যা তাকে কিছুটা বিরক্ত করল। সে বিড়বিড় করতে করতে বেডরুমের দিকে এগিয়ে গেল যে হয়তো অনন্যা সেখানে থাকবে আর নাটক করছে, কিন্তু যখন সে বেডরুমের দরজা খুলল, তখন সেখানকার দৃশ্য দেখে তার পা থমকে গেল। বিছানাটি সুন্দর করে গোছানো ছিল, কিন্তু তাতে কেউ ছিল না। আলমারির দরজা খোলা ছিল এবং যখন সে ভেতরে উঁকি দিল, তখন দেখল যে অনন্যার কাপড় আর তার জিনিসপত্র সেখান থেকে গায়েব। এক মুহূর্তের জন্য সে বুঝতেই পারল না কি হচ্ছে এবং তার মনে হল হয়তো সে কোনো আত্মীয়ের বাড়িতে গিয়েছে। তখনই তার নজর ড্রেসিং টেবিলের ওপর পড়ল, যেখানে তাদের বিয়ের একটি ছবির ফ্রেমের পাশে একটি সাদা খাম আর একটি চকচকে ধাতব জিনিস রাখা ছিল। সে ধীরে ধীরে সেই টেবিলের দিকে এগিয়ে গেল এবং দেখল যে সেই চকচকে জিনিসটি অন্য কিছু নয়, বরং সেই হীরের আংটিটি ছিল যা সে অনন্যাকে তাদের প্রথম বিবাহবার্ষিকীতে দিয়েছিল। তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল এবং সে কাঁপতে থাকা হাতে সেই খামটি তুলল। সে খামটি ছিঁড়ল এবং ভেতর থেকে বের হওয়া কাগজটি পড়তে শুরু করল। তাতে লেখা ছিল যে, আমি তোমাকে মুক্ত করছি যাতে তুমি তোমার মিথ্যে বুনিয়ায় সুখে থাকতে পারো, কিন্তু মনে রেখো এটি শেষ নয়। আরিয়ান সেই চিঠিটি পড়ার পর তা টেবিলের ওপর ফেলে দিল এবং এক অট্ট হাসি দিল, যা সেই খালি ঘরে কোনো পাগলামির মতো শোনাল। তার মনে হল এটি অনন্যার কোনো ছেলেমানুষী কাজ, অথবা সে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে নিজেকে বলতে লাগল যে সে যাবে কোথায়, কারণ তার কাছে না তো টাকা আছে আর না তো এমন কোনো বাপের বাড়ি আছে যেখানে সে মাথা গুঁজতে পারে। আরিয়ান সবসময় এটাই ভেবেছিল যে অনন্যা এক অনাথ এবং গরিব মেয়ে, যাকে সে বিয়ে করে এক ধরনের এহসান করেছে। তার পুরো বিশ্বাস ছিল যে 2-4 দিন ঘোরার পর যখন তার পকেট খালি হয়ে যাবে, তখন সে নিজেই কাঁদতে কাঁদতে ফিরে আসবে এবং তার পায়ে ধরে ক্ষমা চাইবে। সে তার পকেট থেকে ফোন বের করল এবং কাব্যের নম্বর ডায়াল করল। কাব্য ফোন তুলেই জিজ্ঞেস করল, কি হয়েছে? আরিয়ান খুব দায়সারাভাবে বলল যে অনন্যা বাড়ি ছেড়ে চলে গিয়েছে এবং সে ডিভোর্স পেপারও রেখে গিয়েছে। কাব্যের খুশির সীমা ছিল না এবং সে সাথে সাথে বলল যে এটা তো খুব ভালো হলো, কারণ এখন তারা দুজনে কোনো ভয় ছাড়াই একসাথে থাকতে পারে। আরিয়ান তাকে আশ্বস্ত করল যে তাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ অনন্যার মতো দুর্বল মহিলা তাদের কিছু ক্ষতি করতে পারবে না এবং সে শীঘ্রই নিজের যোগ্যতা বুঝে যাবে। ফোন রাখার পর আরিয়ান এক বোতল মদ খুলল এবং সোফায় গা এলিয়ে দিল, এই ভেবে যে আজকের দিনটি তার জন্য কতটা চমৎকার। অন্যদিকে শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত ভার্মা ভিলার বিশাল লোহার গেট ধীরে ধীরে খুলে গেল এবং অনন্যার গাড়ির বহর ভেতরে প্রবেশ করল। বৃষ্টি তখনও হচ্ছিল, কিন্তু এখানকার পরিবেশ একেবারেই আলাদা ছিল, যেখানে প্রতিটি দিকে আভিজাত্য আর শক্তির সুগন্ধ বাতাসে মিশেছিল।
অনন্যা গাড়ি থেকে নিচে নামল এবং সে তার সামনে সেই বিশাল ম্যানশনটি দেখল যেখানে তার শৈশব কেটেছিল। আজ সেই ইমারত তাকে এক কেল্লার মতো মনে হচ্ছিল, যা তাকে দুনিয়ার প্রতিটি কষ্ট আর ধোঁকা থেকে বাঁচানোর জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। প্রধান ফটকে একজন বয়স্ক ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যার চুলে পাক ধরেছিল এবং মুখের সময়ের রেখা ছিল, কিন্তু তার চোখে একটি তেজ ছিল যা কোনো সিংহের মতো ছিল। ইনি বিক্রম ভার্মা ছিলেন, দেশের অন্যতম বড় বাণিজ্যিক টাইকুন এবং অনন্যার বাবা। অনন্যাকে দেখামাত্রই তার চোখে জল এসে গেল এবং তিনি নিজের হাত বাড়িয়ে দিলেন, যার মধ্যে অনন্যা এক ছোট বাচ্চার মতো মিশে গেল। সে তার বাবার কাঁধে মাথা রেখে নিজের চোখ বন্ধ করে নিল এবং তার মনে হল দুনিয়ায় যদি কোনো জায়গা সবচেয়ে নিরাপদ হয় তবে তা হল বাবার আলিঙ্গন। বিক্রম ভার্মা কিছু না বলে তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে এটি অনুভব করালেন যে সে এখন আর একা নয়। তারা দুজনে ভেতরে ড্রয়িং রুমে গেলেন, যেখানকার আভিজাত্য কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না, এবং সেখানকার দেওয়ালে ঝোলানো দামি পেইন্টিং ভার্মা পরিবারের ঐতিহ্যের কাহিনী বলছিল। বিক্রম ভার্মা অনন্যাকে সোফায় বসালেন এবং খুব গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন যে সে এখন পুরোপুরি ফিরে এসেছে কিনা। অনন্যা নিজের চোখের জল মুছল এবং খুব দৃঢ়তার সাথে বলল যে সে এখন আর কখনো ফিরে যাবে না এবং সে তার পুরনো জীবনকে চিরতরে কবর দিয়ে দিয়েছে। সে তার বাবার কাছে ক্ষমা চাইল যে সে তার কথা শোনেনি এবং এমন এক ব্যক্তির ওপর ভরসা করেছে যে তার যোগ্য ছিল না। বিক্রমজি হেসে বললেন যে হোঁচট খেয়েই মানুষ হাঁটতে শেখে এবং এখন সময় এসেছে যে দুনিয়া দেখুক আসল অনন্যা ভার্মাকে। পরদিন সকালে যখন সূর্যের আলো ভার্মা ভিলার জানলা দিয়ে ভেতরে এলো, তখন অনন্যা আগেই জেগে গিয়েছিল এবং সে তার নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত ছিল। সে তার আলমারি খুলল, যা দুনিয়ার সেরা ডিজাইনারদের পোশাকে ভরা ছিল, এবং সে সেই 7টি অত্যন্ত সাধারণ শাড়িকে এড়িয়ে গেল যা সে আরিয়ানের জন্য পরত। সে এক গাঢ় নীল রঙের বিজনেস স্যুট বেছে নিল, যা তার ব্যক্তিত্বে এক আলাদা অধিকার আর গাম্ভীর্য নিয়ে আসছিল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখল এবং দেখল যে সেই শুকিয়ে যাওয়া মহিলাটি কোথাও উধাও হয়ে গিয়েছে এবং তার জায়গায় এক আত্মবিশ্বাসে ভরা ব্যবসায়ী মহিলা নিয়েছে। সে তার চুলগুলো একটি উঁচু খোঁপা করে বাঁধল এবং কানে হীরের ছোট টপস পরল, যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। নাস্তার টেবিলে বিক্রম ভার্মা নিজের মেয়ের এই রূপ দেখে খুব খুশি হলেন এবং তিনি বুঝে নিলেন যে সিংহী এখন শিকারের জন্য তৈরি। তিনি অনন্যাকে একটি ফাইল দিলেন, যাতে ভার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন পদের দায়িত্ব নেওয়ার জন্য আইনি নথপত্র ছিল। অনন্যা সেই কাগজগুলোতে স্বাক্ষর করল এবং সেই মুহূর্ত থেকেই সে আধিকারিকভাবে দেশের সবচেয়ে শক্তিশালী কর্পোরেট সাম্রাজ্যের মালকিন হয়ে গেল। বিক্রমজি তাকে বললেন যে আজ বোর্ডের মিটিং আছে এবং সবাই তার জন্য অপেক্ষা করছে, যাতে সে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করতে পারে। অনন্যা এক চুমুক কফি খেল এবং বলল যে তার প্রথম পরিকল্পনা হল সেই আবর্জনা পরিষ্কার করা যা সে অজান্তে পুষে রেখেছিল। যখন অনন্যা নিজের গাড়িতে বসে অফিসের জন্য বেরোল, তখন তার আগে পিছে নিরাপত্তার গাড়ি চলছিল এবং শহরের রাস্তাগুলো তার জন্য যেন ফাঁকা হয়ে গিয়েছিল। সে জানলার বাইরে সেই রাস্তাগুলোকে দেখছিল, যেখানে সে কখনো আরিয়ানের সাথে স্কুটারে বসে যেত এবং রোদ আর ধুলো থেকে বাঁচার চেষ্টা করত। আজ সে এক শীতাতপ নিয়ন্ত্রিত এবং বুলেট প্রুফ গাড়িতে বসেছিল, যা তাকে সেই দুনিয়া থেকে আলাদা করছিল। কিন্তু তার অতীত এখনও তার মাথায় এক সিনেমার মতো চলছিল। তার মনে পড়ল কিভাবে আরিয়ান প্রায় টাকার অভাবের কথা বলে কাঁদত এবং সে নিজের প্রয়োজনগুলোকে বিসর্জন দিয়ে তাকে টাকা দিত। সেই সব এক মিথ্যে ছিল এবং আজ সে সেই মিথ্যের হিসাব বরাবর করার জন্য নিজের সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছিল। ভার্মা টাওয়ারের সদর দপ্তরে অনন্যা পা রাখা মাত্রই সেখানকার পরিবেশ একদম বদলে গেল এবং কর্মচারীদের মধ্যে এক চাঞ্চল্য তৈরি হল। রিসেপশনিস্ট থেকে শুরু করে লিফটম্যান পর্যন্ত সবাই ঝুঁকে তাকে সালাম করল এবং তাদের চোখে তার জন্য এক ভয় ও সম্মান মিশ্রিত ভাব ছিল। অনন্যার হিল জুতোর শব্দ মার্বেলের মেঝের ওপর এক সতর্কবাড়ির মতো প্রতিধ্বনিত হচ্ছিল, যা এটি বলছিল যে এখন এখানে ঢিলেমির কোনো জায়গা নেই। সে সরাসরি লিফটে গেল এবং সবচেয়ে ওপরের তলায় অবস্থিত নিজের কেবিনের দিকে এগিয়ে গেল, যেখান থেকে পুরো সাম্রাজ্য পরিচালনা করা হতো।
তার পেছনে তার ব্যক্তিগত সচিব এবং সহকারীদের এক দল চলছিল, যারা তার প্রতিটি নির্দেশ নোট করার জন্য প্রস্তুত ছিল। কনফারেন্স হলের সমস্ত বর্ষীয় কর্মকর্তারা আগে থেকেই উপস্থিত ছিলেন এবং তারা নিজেদের মধ্যে ফিসফিস করছিলেন যে হঠাৎ এই বদল কিভাবে এলো। যখনই দরজা খুলল এবং অনন্যা প্রবেশ করল, তখন পুরো হল একদম শান্ত হয়ে গেল এবং সবাই নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। অনন্যা সরাসরি চেয়ারে বসে সবাইকে বসতে ইশারা করল এবং কোনো ভূমিকা ছাড়াই সরাসরি ইস্যুতে চলে এলো। সে তার সেক্রেটারিকে আরিয়ানের কোম্পানি ট্যাক্স সলিউশনসের ফাইল প্রজেক্টরে চালানোর কথা বলল, যা দেখে ঘরে উপস্থিত কিছু লোকের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। এটি সেই কোম্পানি ছিল যাকে ভার্মা গ্রুপ গত কয়েক বছরে গোপনে অনেক প্রজেক্ট আর লোন দিয়েছিল। অনন্যা খুব শান্ত কিন্তু কঠোর গলায় জিজ্ঞেস করল যে কারো কি জানা আছে যে এই ছোট কোম্পানিকে এত বড় ফান্ড কেন দেওয়া হচ্ছে, অথচ এর পারফরম্যান্স গড়পড়তা? অর্থ বিভাগের প্রধান তোতলাতে তোতলাতে জবাব দিলেন যে এটি পুরনো চেয়ারম্যান অর্থাৎ বিক্রম স্যারের বিশেষ আদেশে করা হয়েছে। অনন্যা ফাইলটি বন্ধ করে আদেশ দিল যে আজ এবং এখন থেকেই এই কোম্পানির সাথে সমস্ত চুক্তি বাতিল করা হোক এবং দেওয়া লোনের টাকা দ্রুত ফেরতের দাবি জানানো হোক। সে স্পষ্ট করে দিল যে ভার্মা গ্রুপ কোনো চ্যারিটি সংস্থা নয় এবং আমরা কেবল তাদের সাথেই কাজ করব যারা এর যোগ্য এবং সততার সাথে কাজ করে। মিটিং শেষ হওয়ার পর অনন্যা নিজের কেবিনে ফিরে এলো এবং জানলার কাছে গিয়ে শহরটি দেখল, যেখানে আরিয়ান কোথাও নিজের মিথ্যে সাফল্যের উদযাপন করছে হয়তো। সে তার ফোনে একটি নম্বর ডায়াল করল এবং ব্যাংকের ম্যানেজারকে নির্দেশ দিল যে আরিয়ানের কোম্পানির অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার প্রক্রিয়া শুরু করা হোক। সে জানত যে এই পদক্ষেপ আরিয়ানের মেরুদণ্ড ভেঙে দেবে, কারণ তার পুরো কোম্পানি ভার্মা গ্রুপের ফান্ড আর সুনামের ওপরই চলছিল। অনন্যার এটি করতে কোনো দুঃখ হচ্ছিল না, কারণ সে জানত এটি কেবল শুরু এবং এখনও অনেক কিছু হওয়া বাকি আছে। অনন্যা নিজের পেটে হাত রাখল এবং অনুভব করল যে তার সন্তানও এই লড়াইয়ে তার সাথে আছে। ওদিকে আরিয়ান যখন ঘুম থেকে উঠল, তখন সে বাড়িতে সেই নিস্তব্ধতা আবার অনুভব করল যা রাতে ছিল, এবং তার ক্ষুদেও লেগেছিল। তার অভ্যাস ছিল যে অনন্যা তার ওঠার আগেই নাশতা আর চা তৈরি রাখত, কিন্তু আজ রান্নাঘর ঠান্ডা পড়েছিল। তার কিছুটা রাগ হল এবং সে বিড়বিড় করতে করতে বলল যে এই মেয়েটাও না জানি কোথায় মরেছে এবং কতটা নখরা দেখাবে। সে বাইরে থেকে খাবার অর্ডার করল এবং তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরোল, এই ভেবে যে আজ সে তার নতুন প্রজেক্টগুলোতে কাজ করবে। তার সামান্য ধারণাও ছিল না যে যে মাটির উপর সে দাঁড়িয়ে আছে তা সরে গিয়েছে এবং সে হাওয়ায় দুর্গ বানাচ্ছে। যখন আরিয়ান নিজের অফিসে পৌঁছল, তখন সে দেখল যে তার কর্মচারীরা কিছু একটা নিয়ে অস্থির হয়ে আছে এবং নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু সে এতে কান দিল না। সে নিজের কেবিনে গেল এবং নিজের চেয়ারে বসে নিজেকে খুব বড় মানুষ মনে করতে লাগল যে নিজের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং এখন সে মুক্ত। তখনই তার ইন্টারকম বেজে উঠল এবং তার সেক্রেটারি ঘাবড়ানো গলায় বলল যে ব্যাংক থেকে কিছু লোক এসেছে এবং তারা তৎক্ষণাৎ তার সাথে দেখা করতে চায়। আরিয়ান হেলাফেলা করে বলল যে তাদের ওয়েটিং রুমে বসাও, আমি কিছুক্ষণ পর দেখা করব। কিন্তু সেই লোকগুলো অপেক্ষা করার মুডে ছিল না এবং তারা সরাসরি তার কেবিনে ঢুকে এলো এবং তাদের মুখে এক আধিকারিক গাম্ভীর্য ছিল। তারা আরিয়ানের সামনে একটি নোটিশ রাখল এবং জানালো যে তাদের প্রধান বিনিয়োগকারী হাত গুটিয়ে নিয়েছে এবং এখন তাদের তৎক্ষণাৎ সমস্ত বকেয়া মেটাতে হবে। আরিয়ান হেসে বলল যে এটা কোনো মজা নাকি, কারণ আমাদের বিনিয়োগকারীরা তো আমাদের সাথে বছরের পর বছর ধরে আছে এবং আমাদের সম্পর্ক খুব ভালো। ব্যাংক কর্মকর্তা তাকে জানালেন যে ভার্মা গ্রুপ সমস্ত চুক্তি বাতিল করে দিয়েছে এবং এই আদেশ সরাসরি ওপর থেকে এসেছে। ভার্মা গ্রুপের নাম শুনতেই আরিয়ানের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল, কারণ সে জানত যে তার কোম্পানির শ্বাস ওই গ্রুপের দয়ার উপরই চলছে। আরিয়ান ঘামে ভিজে একাকার হয়ে গেল এবং সে সাথে সাথে তার পরিচিতদের ফোন করতে শুরু করল, কিন্তু সে সব দিক থেকেই হতাশা পেল। সে বুঝতেই পারছিল না হঠাৎ এমন কি হয়ে গেল যে গ্রুপ কাল পর্যন্ত তার উপর মেহেরবান ছিল, আজ তারা তার শত্রু হয়ে গেল। তার মাথায় একবারের জন্যেও অনন্যার কথা এলো না, কারণ তার কাছে সে এক নগণ্য মহিলা, যার এমন বড় কর্পোরেট সিদ্ধান্তের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। সে তার চেয়ারে ধপ করে বসে পড়ল এবং ভাবতে লাগল এই বিপদ থেকে কিভাবে বের হওয়া যায়, কারণ যদি ফান্ড না পাওয়া যায় তবে তার কোম্পানি শেষ হয়ে যাবে। পরদিন সকালে আরিয়ানের জন্য এক নতুন শুরু নিয়ে এসেছিল,
কিন্তু এই শুরুটা তেমন ছিল না যেমনটা সে কল্পনা করেছিল। সে কাব্য আর তার নবজাতক ছেলে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল এবং তার মনে এক অদ্ভুত উৎসাহ ছিল যে এখন সে নিজের পছন্দের জীবন বাঁচবে। যখন তারা বাড়ির দরজায় পৌঁছল তখন আরিয়ান কাব্যের হাত ধরে রেখেছিল এবং তার মনে হল সে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ যে নিজের পুরনো একঘেয়ে জীবন পেছনে ফেলে এসেছে। কিন্তু যখনই তারা বাড়ির ভেতরে পা রাখল তখন সেখানকার নিস্তব্ধতা আর ছড়ানো ছিটানো জিনিসপত্র তাদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল, যা গত রাতের কথা মনে করিয়ে দিচ্ছিল। কাব্য নাক কুচকে বাড়ির চারদিকে দেখল এবং বলল যে এই জায়গাটা কতটা পুরনো আর অদ্ভুত, যা তৎক্ষণাৎ বদলানো দরকার, কারণ এটি তার লেভেলের সাথে মানানসই নয়। আরিয়ান হেসে তাকে ভরসা দিল যে শীঘ্রই সে এই বাড়ির পুরো নকশা বদলে দেবে এবং সব কিছু কাব্যের পছন্দ অনুযায়ী হবে। সে কাব্যকে বেডরুমে বিশ্রাম করতে পাঠাল এবং নিজে রান্নাঘরে গেল যাতে কিছু পান করার জন্য জল আনতে পারে। রান্নাঘরে পৌঁছে তার নজর সেই কৌটো আর বাসনগুলোর ওপর পড়ল যা অনন্যা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল এবং প্রতিটি কৌটোর ওপর নাম লেখা ছিল। এক মুহূর্তের জন্যে তার অনন্যার কথা মনে পড়ল, কিভাবে সে বাড়ি ঢোকা মাত্রই তার জন্যে গরম গরম চা আর নাস্তা তৈরি রাখত। কিন্তু সে সাথে সাথে নিজের মাথা ঝাড়া দিল এবং ভাবল যে এখন তাকে আর সেই স্মৃতিতে আটকে থাকলে চলবে না, কারণ তার কাছে এখন এক নতুন এবং উন্নত পরিবার আছে। ওদিকে শহরের অন্য প্রান্তে অবস্থিত ভার্মা টাওয়ারের সবচেয়ে ওপরের তলায় অনন্যা নিজের বিশাল অফিসে বসে ফাইলের স্তূপে ডুবেছিল। তার মুখে এখন আর সেই সহজ সরল ভাব ছিল না, বরং এখন সেখানে এক অদ্ভুত গাম্ভীর্য আর তেজ ছিল। সে নিজের টিমের সাথে এক বিশেষ মিটিং ডেকেছিল, যার একমাত্র উদ্দেশ্য ছিল সেই সমস্ত প্রজেক্টের পর্যালোচনা করা যা আরিয়ানের কোম্পানির সাথে যুক্ত ছিল। সে একে একে সেই সমস্ত ফাইল খুলল এবং সেই ত্রুটিগুলো তুলে ধরল যা আগে এড়িয়ে যাওয়া হয়েছিল। অনন্যা জানত যে আরিয়ানের কোম্পানির ভিত্তি খুব দুর্বল এবং তা কেবল ভার্মা গ্রুপের সাহারাই টিকে আছে। সে নিজের আইনি উপদেষ্টাকে নির্দেশ দিল যে চুক্তির শর্ত লঙ্ঘনের অজুহাত দেখিয়ে আরিয়ানের কোম্পানির ওপর ভারী জরিমানা করা হোক। দুপুর হতে হতে আরিয়ানের অফিসে হাহাকার পড়ে গিয়েছিল, কারণ একে একে সব খারাপ খবর আসছিল। সবচেয়ে আগে প্রোডাকশন ম্যানেজার এসে জানালেন যে কাঁচা মালের সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে, কারণ ভেন্ডার বাকিতে মাল দিতে মানা করে দিয়েছে এবং আগের বকেয়া চাচ্ছে। আরিয়ান রেগে বলল যে তাকে বলো পেমেন্ট শীঘ্রই হয়ে যাবে, কিন্তু ম্যানেজার জানালেন যে ভেন্ডারের দাবি মার্কেটে খবর আছে আমাদের কোম্পানি ডুবতে চলেছে। আরিয়ান এখনও এই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই HR হেড এসে জানালেন যে অনেক প্রধান কর্মচারী ইস্তফা দিচ্ছে, কারণ তারা নিজেদের চাকরি নিরাপদ মনে করছে না। আরিয়ানের মাথা ঘুরতে লাগল এবং সে বুঝতেই পারছিল না হঠাৎ একদিনে সবকিছু কিভাবে তছনছ হয়ে যাচ্ছে। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার সবচেয়ে বিশ্বস্ত বিনিয়োগকারীকে ফোন করল এবং সে আশা করেছিল সেখান থেকে কিছু স্বস্তি মিলবে। কিন্তু ফোনে সেই বিনিয়োগকারীর গলা খুব রুক্ষ আর ফরমাল ছিল এবং সে পরিষ্কার ভাষায় বলে দিল যে সে এখন আর ঝুঁকি নিতে পারবে না। আরিয়ান যখন কারণ জিজ্ঞেস করল তখন সে জানালো যে যখন ভার্মা গ্রুপের মতো বড় হাতি পিছিয়ে যাচ্ছে তখন আমাদের মতো ছোট বিনিয়োগকারীরা কি করতে পারে। এটি শুনে আরিয়ানের রক্ত গরম হয়ে গেল এবং সে ফোন আছড়ে ফেলল, কারণ সে বিশ্বাস করতে পারছিল না ভার্মা গ্রুপের একটি সিদ্ধান্ত তাকে এতটা ক্ষতি পৌঁছাতে পারে। সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়াল এবং জানলার পাশে গিয়ে বাইরে তাকাতে লাগল, যেখানে শহরের গতি তাকে বিদ্রুপ করছিল। সন্ধ্যায় যখন আরিয়ান ক্লান্ত আর অস্থির হয়ে বাড়ি ফিরল তখন সে আশা করেছিল কাব্য তাকে ভরসা দেবে এবং তার সমস্যা বুঝবে, কিন্তু বাড়ির দৃশ্য অন্য কিছু ছিল। কারণ কাব্য সোফায় বসেছিল এবং তার আশেপাশে অনেক শপিং ব্যাগ ছড়িয়েছিল। কাব্য তাকে দেখেই অভিযোগ করতে শুরু করল যে বাড়িতে চাকর নেই এবং তার বাচ্চার সামলাতে কতটা অসুবিধা হচ্ছে। সে আরিয়ানকে বলল যে তার তৎক্ষণাৎ 2 জন চাকর আর একজন ভালো আয়া প্রয়োজন এবং সাথে সাথে সে বাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য এক বড় অঙ্কের টাকা দাবি করল। আরিয়ান যে আগে থেকেই ব্যবসার টেনশনে ছিল, কাব্যের এই দাবিগুলো শুনে নিজের মেজাজ হারিয়ে ফেলল এবং সে প্রথমবারের মতো কাব্যের ওপর গলা চড়াল। আরিয়ান রেগে গিয়ে বলল যে তুমি কি দেখতে পাচ্ছ না আমি কত বড় বিপদে ফেসে আছি আর তোমার কেবল নিজের ফালতু খরচের চিন্তা। কাব্য তার কথা শুনে দমে গেল, কারণ সে আরিয়ানের এমন রূপ আগে কখনো দেখেনি এবং তার মনে হল আরিয়ান বদলে গিয়েছে।
সেও পাল্টা জবাব দিল যে যখন তুমি আমাকে এই বাড়িতে এনেছ তখন আমার প্রয়োজনের খেয়াল রাখা তোমার দায়িত্ব এবং আমি অনন্যার মতো নই যে চুপচাপ সব সহ্য করে নেব। দুজনের মধ্যে ঝগড়া বাড়তে লাগল এবং বাচ্চার কান্নার শব্দ পরিবেশকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করে তুলল। আরিয়ান নিজের মাথা চেপে ধরল এবং ভাবতে লাগল সে কি কোনো ভুল করে ফেলেছে, কিন্তু তার অহংকার তাকে এটি মানতে বাধা দিচ্ছিল। পরদিন অনন্যা তার অফিসে এক প্রেস কনফারেন্স ডাকল, যেখানে সে ভার্মা গ্রুপের নতুন নীতি এবং সম্প্রসারণ পরিকল্পনার ঘোষণা দিল। মিডিয়ার ক্যামেরার সামনে সে এক আত্মবিশ্বাসে ভরপুর লিডার মনে হচ্ছিল এবং সবাই তার প্রশংসা করছিল। সে ইচ্ছা করেই এই ঘোষণা করল যে ভার্মা গ্রুপ এখন কেবল সেই কোম্পানিগুলোর সাথে কাজ করবে যারা নৈতিক মূল্যবোধ আর স্বচ্ছতা বজায় রাখে। এটি সরাসরি আরিয়ানের দিকে ইশারা ছিল, যদিও সে কারো নাম নেয়নি, কিন্তু বোঝার লোকেরা বুঝে গিয়েছিল হাওয়া কোন দিকে বইছে। অনন্যা টিভি স্ক্রিনে নিজের ছবি দেখল এবং তার মনে পড়ল কিভাবে আরিয়ান সবসময় তাকে টিভি দেখতে বাধা দিত এবং বলতো এটি সময়ের অপচয়। আজ সেই আরিয়ান হয়তো তাকে টিভিতে দেখছে এবং নিজের কপাল চাপড়াচ্ছে। আরিয়ান নিজের অফিসে বসে টিভিতে অনন্যার প্রেস কনফারেন্স দেখছিল, কিন্তু তাকে চিনতে পারল না, কারণ অনন্যার রূপ আর ভঙ্গি একেবারেই বদলে গিয়েছিল। সে ভাবল যদি সে নিজে গিয়ে ভার্মা গ্রুপের নতুন চেয়ারম্যানের সাথে দেখা করে তবে হয়তো কথা বলা যাবে। তার নিজের কথার জাদুতে খুব ভরসা ছিল। পরের কয়েকদিন আরিয়ানের জন্য নরক সমান কাটল, কারণ তার কোম্পানির শেয়ার ক্রমাগত পড়ছিল এবং পাওনাদাররা তার অফিসের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তাকে নিজের দামি গাড়ি বিক্রি করতে হলো, যা তার জন্য খুব লজ্জার বিষয় ছিল। সে এখন অটোরিকশা আর ট্যাক্সিতে যাতায়াত করছিল এবং প্রতি মুহূর্তে তার এই ভয় লাগত পাছে কেউ তাকে দেখে না ফেলে। বাড়িতে কাব্যের সাথে তার ঝগড়ার রোজকার বিষয় হয়ে গিয়েছিল, কারণ কাব্য এখন বুঝতে শুরু করেছিল যে আরিয়ানের আর্থিক অবস্থা ভালো নয়। সে এখন আরিয়ানকে খোঁটা দিতে লাগল যে তুমি তো বলেছিলে তুমি খুব বড় লোক আর আমাকে রানীর মতো করে রাখবে। আরিয়ান কোনো জবাব দিতে পারল না, কেবল ভাবল সবকিছু কি এভাবেই শেষ হয়ে যাবে। অনন্যা তার গুপ্তচরদের মাধ্যমে আরিয়ানের প্রতি মুহূর্তের খবর পাচ্ছিল এবং সে জানত যে আরিয়ান এখন ভেঙে পড়ার মুখে। এক সন্ধ্যায় যখন সে তার বাবার সাথে ডিনার করছিল, তখন বিক্রমজি তাকে জিজ্ঞেস করলেন যে এখন কি থামার সময় আসেনি। অনন্যা খুব শান্ত স্বরে জবাব দিল যে এখনও কেবল তার টাকা গিয়েছে, কিন্তু তার আসল অহংকার ভাঙা বাকি আছে। সে তার বাবাকে জানালো যে আরিয়ান এখনও নিজের ভুলগুলো মানছে না এবং অন্যদের দোষ দিচ্ছে। যতক্ষণ তার এই উপলব্ধি না হবে যে সে কি হারিয়েছে, ততক্ষণ এই শিক্ষা পূর্ণ হবে না। এই মধ্যে আরিয়ান নিজের কোম্পানি বাঁচানোর জন্য আরও একটি প্রচেষ্টা করল এবং সে তার পুরনো প্রতিদ্বন্দ্বীদের কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নিল। সে সেই সব লোকেদের কাছে গেল যাদের সে কখনো ঘৃণা করত এবং যাদের সামনে সে সব সময় মাথা উঁচু করে চলত, কিন্তু সেখানেও সে হতাশাই পেল। এক প্রতিদ্বন্দ্বী তো তার মুখের ওপর বলে দিল যে লোক নিজের বিশ্বস্ত স্ত্রীকে ধোঁকা দিয়েছে তার ওপর আমরা ব্যবসায় কিভাবে ভরসা করতে পারি। এই কথাটি আরিয়ানের মনে তীরের মতো বিঁধল, কারণ সে আশা করেনি তার ব্যক্তিগত জীবনের প্রভাব তার কাজের ওপরও পড়বে। সে প্রথমবার অনুভব করল যে বাজারে তার ইমেজ কতটা খারাপ হয়ে গিয়েছে। হতাশায় আরিয়ান সিদ্ধান্ত নিল যে এখন তার কাছে ভার্মা গ্রুপের চেয়ারম্যানের সাথে দেখা করা ছাড়া আর কোনো উপায় নেই। সে অনেকবার ফোন আর ইমেল করল, কিন্তু প্রতিবারই তাকে এড়িয়ে যাওয়া হলো, যা তার অস্থিরতা আরও বাড়িয়ে দিল। শেষে সে তার এক পুরনো কন্ট্যাক্ট ব্যবহার করল যে ভার্মা গ্রুপে কাজ করত এবং কোনোভাবে এক অ্যাপয়েন্টমেন্ট নিতে সফল হল। তাকে জানানো হলো যে চেয়ারম্যান খুব ব্যস্ত, কিন্তু তারা তাকে মাত্র 10 মিনিট সময় দেওয়ার জন্য রাজি হয়েছেন। মিটিংয়ের দিন আরিয়ান তার সবচেয়ে ভালো স্যুটটি বের করল, কিন্তু তার মনে পড়ল সেই স্যুটটি কিছুটা পুরনো হয়ে গিয়েছে এবং তার কাছে নতুন কেনার টাকা নেই। সে আয়নায় দেখল তো তার নিজের মুখটি ক্লান্ত আর বুড়োতে লাগল। তার চোখের নিচে কালি ছিল এবং তার চুলে পাক দেখা দিচ্ছিল, যা গত কয়েক সপ্তাহের টেনশনের ফল ছিল। কাব্য যাওয়ার সময় তাকে কোনো শুভকামনা জানাল না, বরং কেবল এটি বলল যে যদি আজ টাকার ব্যবস্থা না হয় তবে সে তার বাপের বাড়ি চলে যাবে। যখন সে ভার্মা টাওয়ার পৌঁছল, তাকে রিসেপশনে অনেকক্ষণ অপেক্ষা করতে হল, যা তার জন্য অপমানজনক ছিল, কারণ আগে সে এখানে ভিআইপির মতো আসত। সেখান দিয়ে যাতায়াত করা কর্মচারীরা তাকে অদ্ভুত নজরে দেখছিল আর কানাকানি করছিল।
তার মনে হল সবাই তার বিফলতার ওপর হাসছে আর তাকে নিয়ে মজা উড়াচ্ছে। প্রায় 1 ঘণ্টা অপেক্ষার পর একজন সহকারী এলো এবং জানালো যে চেয়ারম্যান এখন তার সাথে দেখা করার জন্য প্রস্তুত। আরিয়ান এক দীর্ঘশ্বাস নিল এবং নিজের কাপড় ঠিকঠাক করল যাতে তাকে আত্মবিশ্বাসে ভরপুর দেখায়। তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল, কারণ সে জানত এই মিটিং তার জীবনের ফয়সালা করবে। লিফটে ওপরে ওঠার সময় আরিয়ান মনে মনে সেই শব্দগুলো আওড়াচ্ছিল যা তাকে বলতে হবে, এবং সে নিজের প্রেজেন্টেশন মনে করছিল। সে ভাবল সে চেয়ারম্যানকে বোঝাবে যে এই সব বাজারের ভুল গুজবের কারণে হয়েছে এবং তার কোম্পানির বুনিয়াদী স্থিতি মজবুত আছে। সেই ভ্রমের মধ্যে বাঁচছিল যে তার কথার মধ্যে এখনও সেই জাদু আছে যা আগে ছিল। অনন্যা নিজের কেবিনে বসেছিল এবং তার সামনে আরিয়ানের ফাইল খোলা ছিল, আর পাশেই 1 কাপ কফি রাখা ছিল যা থেকে ধোঁয়া উঠছিল। সে ইন্টারকমে তার সেক্রেটারিকে নির্দেশ দিল যে আরিয়ানকে ভেতরে পাঠানো হোক, এবং সাথে সাথে সিকিউরিটি গার্ডদেরও প্রস্তুত থাকতে বলল। সে তার চেয়ারটি ঘুরিয়ে নিল যাতে তার মুখ দরজার দিকে না থাকে, এবং সে শহরের দৃশ্য দেখতে পায়। তার মুখে এক রহস্যময় হাসি ছিল যা বলছিল যে আজকের দিনটি খুব আকর্ষণীয় হতে চলেছে। দরজা খুলল এবং আরিয়ান খুব বিনম্রতার সাথে জিজ্ঞেস করল, আমি কি ভেতরে আসতে পারি? সে কোনো জবাব পেল না, কিন্তু সে ভেতরে পা রাখল এবং সেই বিশাল কেবিনের আভিজাত্য দেখে থতমত খেয়ে গেল। সে দেখল চেয়ারম্যানের চেয়ারটি তার দিকে পিছন করে রাখা আছে এবং কেউ সেখানে বসে বাইরে দেখছে। আরিয়ান গলা পরিষ্কার করল এবং নিজের কথা শুরু করল। স্যার, আমি আরিয়ান মালহোত্রা, ট্যাক্স সলিউশনসের সিইও। আরিয়ানের কথার খেই হারিয়ে ফেলা। আমি আপনার সাথে দেখা করে নিজের স্থিতি পরিষ্কার করার সুযোগ চাই। সে এখনও নিজের কথা পুরোপুরি শেষও করেনি যে সেই চেয়ারটি ধীরে ধীরে ঘুরল। যেমনই চেয়ারটি পুরোপুরি ঘুরল আর আরিয়ানের নজর তাতে বসা ব্যক্তিত্বের ওপর পড়ল, তার কথার প্রবাহ থেমে গেল এবং তার মুখ হাঁ হয়ে গেল। সামনে কোনো অচেনা ব্যক্তি নয়, বরং তার নিজের স্ত্রী অনন্যা বসেছিল। কিন্তু এটি সেই অনন্যা ছিল না যাকে সে চিনত। সে এক দামি স্যুটে ছিল, তার ব্যক্তিত্ব ক্ষমতা আর শক্তিতে উজ্জ্বল হয়ে উঠছিল, এবং তার চোখে এমন এক শীতলতা ছিল যা আরিয়ানের শিরদাঁড়ায় হিমেল স্রোত বইয়ে দিল। আরিয়ান নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না এবং সে তোতলাতে তোতলাতে বলল, অনন্যা, তুমি এখানে কি করছ? অনন্যা তাকে বসার জন্য বলল না, বরং নিজের ফাইল বন্ধ করল এবং খুব শান্ত ও আধিকারিক সুরে বলল, মিস্টার মালহোত্রা, আপনি এখানে ভার্মা গ্রুপের চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছেন, তো দয়া করে সেই মর্যাদা বজায় রেখে কথা বলুন। অনন্যা ভার্মা এখন আপনার সামনে। আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং সে বুঝে গেল যে জালে সে ফেসেছে তা বানানোর কারিগর অন্য কেউ নয়, বরং সেই মহিলাই যাকে সে দুর্বল মনে করেছিল। তার সামনে যে মহিলা বসেছিল তার চোখে এমন এক উজ্জ্বলতা আর অধিকার ছিল যা দেখে বড় বড় শিল্পপতিরাও থমকে যাবে। অনন্যা এক গাঢ় রঙের রেশমি স্যুট পরেছিল এবং তার গলায় মুক্তোর এক দামি হার ছিল যা তার রাজকীয় ভাবমূর্তিকে আরও ফুটিয়ে তুলছিল। আরিয়ানের গলা শুকিয়ে যেতে লাগল এবং সে খুব কষ্টে নিজের ঠোঁট খুলল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না, কারণ ভয় তার আওয়াজ কেড়ে নিয়েছিল। ঘরের এসির তাপমাত্রা খুব কম ছিল, কিন্তু আরিয়ানের কপালে ঘামের ফোঁটা পরিষ্কার দেখা যাচ্ছিল, যা তার অভ্যন্তরীণ ভয়ের প্রমাণ ছিল। অনন্যা নিজের চেয়ারে পেছনের দিকে হেলান দিয়ে নিজের আঙুলগুলো একে অপরের মধ্যে জড়িয়ে নিল এবং খুব শীতল নজরে আরিয়ানকে দেখল, যেন সে কোনো পোকা পরিদর্শন করছে। সে খুব মাপা আর ফরমাল সুরে বলল যে, মিস্টার মালহোত্রা, আপনি দাঁড়িয়ে কেন? দয়া করে বসে পড়ুন, কারণ আমাদের অনেক ব্যবসায়িক কথাবার্তা বলতে হবে। তার সুর এতটাই অচেনা আর পেশাদার ছিল যে আরিয়ানের মনে হলো যেন সে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে, যেখানে তার আর অনন্যার কোনো পুরনো সম্পর্ক নেই। সে টলমল পায়ে এগিয়ে গেল এবং চেয়ারে বসে পড়ল, কিন্তু তার হাত পা এখনও কাঁপছিল এবং তার হৃৎস্পন্দন জোরে জোরে চলছিল। সে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল যে, অনন্যা, এই সব কি, আর তুমি এই চেয়ারে কিভাবে বসে আছো? এটি কি কোনো রসিকতা চলছে?
অনন্যার মুখে এক ব্যঙ্গাত্মক হাসি এলো এবং সে তার টেবিলে রাখা নেম প্লেটের দিকে ইশারা করল, যাতে সোনালি অক্ষরে অনন্যা ভার্মা চেয়ারপারসন লেখা ছিল। সে খুব স্পষ্ট শব্দে বলল যে, এটি কোনো রসিকতা নয় আরিয়ান, বরং এটিই সেই সত্য যা থেকে তুমি আজ পর্যন্ত অজ্ঞাত ছিলে। আমি বিক্রম ভার্মার একমাত্র মেয়ে এবং এই পুরো সাম্রাজ্যের উত্তরাধিকারী, যাকে তুমি এক বেসাহার অনাথ ভেবে নিজের বাড়িতে রেখেছিলে। আরিয়ানের কানে যেন কেউ গলানো শীষে ঢেলে দিল, কারণ ভার্মা পরিবারের নাম ব্যবসা জগতে ভগবানের মতো পূজা করা হতো। তার মনে পড়ল সে কতবার অনন্যার সামনে ভার্মা গ্রুপের প্রশংসা করেছিল এবং বলেছিল যে ইস, তার কোনো যোগাযোগ যদি সেখানে থাকত। তার নিজের মূর্খতার ওপর হাসি আর কান্না দুটো একসাথে বাজছিল, যে যাকে সে খুঁজছিল সে তো তার বাড়িতেই ছিল। সে জিজ্ঞেস করল যে, যদি তুমি এত বড়লোক ছিলে তবে তুমি আমাকে কেন বিয়ে করলে আর এক সাধারণ জীবন কেন কাটালে? অনন্যার চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছায়া এলো, কিন্তু সে তৎক্ষণাৎ তার রাগ দিয়ে ঢেকে নিল এবং বলল যে, আমি দেখতে চেয়েছিলাম যে কেউ আমাকে আমার টাকার জন্য নয়, বরং আমার জন্য ভালোবাসে কিনা। আমি নিজের পরিচয় লুকিয়েছিলাম যাতে আমাদের সম্পর্ক সমানে সমান হয়। কিন্তু তুমি প্রমাণ করে দিলে যে তুমি না তো আমার ভালোবাসার যোগ্য ছিলে আর না তো আমার ওফাদারির, কারণ তোমার নজর সবসময় অন্যদের চাকচিক্যের ওপরেই থাকত। এরপর অনন্যা আরও একটি ফাইল খুলল এবং তা আরিয়ানের দিকে এগিয়ে দিল। সে আরিয়ানের চোখে চোখ রেখে বলল যে, তোমার কি মনে হয় তোমার ডুবতে থাকা কোম্পানিকে বারবার বিনিয়োগ কে দিচ্ছিল যখন সবাই তোমাকে মানা করে দিয়েছিল? আরিয়ান কাঁপতে থাকা হাতে ফাইলের পাতা উল্টাল। সে দেখল যে প্রতিটি বড় বিনিয়োগের নিচে এভি এন্টারপ্রাইজেসের নাম ছিল, যা অনন্যা ভার্মারই সংক্ষিপ্ত রূপ। এই প্রকাশ আরিয়ানের জন্য কোনো বোমা বিস্ফোরণের চেয়ে কম ছিল না। আজ সে জানতে পারল যে তার ভাগ্য অন্য কেউ নয়, বরং তার স্ত্রী ছিল। অনন্যা খুব তিক্ততার সাথে বলল যে, আমি তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করার জন্য আমার বাবার আদর্শের বিরুদ্ধে গিয়ে তোমাকে ফান্ড দিয়েছি, যাতে তুমি নিজেকে একজন সফল মানুষ মনে করতে পারো। যখন তুমি ঘরে এসে তোমার বড় বড় ডিল নিয়ে গালগল্প করতে, তখন আমি মনে মনে হাসতাম, কারণ আমি জানতাম যে সেই ডিল আমিই মঞ্জুর করিয়েছি। তুমি আমার ভালোবাসাকে আমার দুর্বলতা ভেবেছ আর আমার সমর্পণকে আমার লাচারি মনে করে নিয়েছ, যখন আসলে তুমি আমার দয়ার ওপর বেঁচেছিলে। আরিয়ানের মনে হল যেন কেউ তাকে সবার সামনে উলঙ্গ করে দিচ্ছে এবং তার সমস্ত অহংকার আর পুরুষত্ব এক মুহূর্তেই চুরমার হয়ে গেল। সে সেই মহিলার সামনে বামন মনে হচ্ছিল যাকে কাল পর্যন্ত সে পায়ের জুতো মনে করত। আরিয়ান নিজের স্থিতি সামাল দেওয়ার এক হতাশ চেষ্টা করল এবং সে নিজের মুখে এক মিথ্যে হাসি আনার চেষ্টা করল। সে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল যে, অনন্যা, দেখো, যা হয়েছে তা ভুলে যাও। আসলে আমরা স্বামী স্ত্রী এবং আমাদের একে অপরের পাশে থাকা উচিত। সে নিজের গলায় মিষ্টতা আনার চেষ্টা করল এবং বলল যে, আমার খুব গর্ব হচ্ছে যে আমার স্ত্রী এতটা প্রভাবশালী আর শক্তিশালী। তার এই নির্লজ্জতা দেখে অনন্যার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল এবং সে জোরে টেবিলে হাত মারল, যাতে সেখানে রাখা জলের গ্লাস নড়ে উঠল। অনন্যা গর্জে উঠে বলল যে, নিজের জবান সামলাও মিস্টার মালহোত্রা। আমাকে স্ত্রী বলার হক তুমি সেই দিনই হারিয়েছ যখন তুমি সেই অন্য মহিলাকে আমার বিছানায় জায়গা দিয়েছিলে। এখানে আমি তোমার স্ত্রী নই, বরং ভার্মা গ্রুপের চেয়ারপারসন, আর তুমি এক ডিফল্টার কোম্পানির মালিক যে ভিক মাগতে এসেছে। সে ইন্টারকমের বাটন টিপল এবং তার লিগ্যাল হেড আর বোর্ডের সদস্যদের তৎক্ষণাৎ কেবিনে আসার আদেশ দিল। সে বলল যে, আমি চাই তোমার ধ্বংসের সাক্ষী কেবল আমিই না হই, বরং পুরো দুনিয়া দেখুক ধোঁকাবাজদের পরিণতি কি হয়। আরিয়ান এটি শুনে ঘাবড়ে গেল এবং সে অনুনয় বিনয় করতে শুরু করল যে, প্লিজ এমনটা করো না, আমার ইজ্জতের সওয়াল। কিছুক্ষণের মধ্যেই কেবিনের দরজা খুলল এবং 5 জন স্যুট বুট পরা গম্ভীর লোক ভেতরে প্রবেশ করলেন। তারা আরিয়ানকে সেখানে ঘামে ভেজা আর দয়নীয় অবস্থায় বসে থাকতে দেখলেন, কিন্তু কেউ কোনো প্রতিক্রিয়া দিলেন না, কারণ তারা সবাই জানতেন কি হতে চলেছে।
অনন্যা সবার পরিচয় করিয়ে দিলেন এবং তারপর আরিয়ানের কোম্পানির ফাইল তুলে সবার সামনে নাড়ালেন। সে খুব কঠোর স্বরে ঘোষণা করল যে ভার্মা গ্রুপ তৎক্ষণাৎ টেক সলিউশনসের সাথে তার সমস্ত সম্পর্ক খতম করছে এবং আমরা বকেয়া টাকা আদায়ের জন্য আইনি ব্যবস্থা শুরু করছি। আরিয়ান বাধা দেবার চেষ্টা করল এবং বলল যে এটি অন্যায়। অনন্যার উকিল তৎক্ষণাৎ হস্তক্ষেপ করলেন এবং চুক্তির একটি ধারা পড়ে শোনালেন। উকিল আরিয়ানকে মনে করিয়ে দিলেন যে তার কোম্পানি অনেকবার ভুল আর্থিক রিপোর্ট জমা দিয়েছিল, যেগুলোকে এখনও পর্যন্ত এড়িয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এখন আর নয়। আরিয়ান নিঃসার হয়ে গেল, কারণ সে জানত যে সে ব্যালেন্স শিটে কারচুপি করেছিল যাতে সে বেশি লোন নিতে পারে। সে চারপাশ থেকে ঘেরাও হয়ে গিয়েছিল এবং বেরোনোর কোনো রাস্তা ছিল না। অনন্যা নিজের চেয়ার থেকে উঠে জানলার দিকে মুখ করে দাঁড়ালেন এবং বাইরে তাকাতে তাকাতে বললেন যে, আরিয়ান, তোমার মনে হতো টাকাই সব, আর যার কাছে টাকা আছে সে যা খুশি করতে পারে। আজ আমার কাছে টাকাও আছে আর শক্তিও, কিন্তু আমি এর ব্যবহার তোমাকে গড়ে তোলার জন্য করেছিলাম, আর তুমি এর ব্যবহার আমাকে বরবাদ করার জন্য করছিলে। এখন যখন আমি নিজের হাত সরিয়ে নিচ্ছি, তখন তুমি দেখবে যে তুমি আসলে কোথায় দাঁড়িয়ে আছো। সে পেছন না ফিরেই বলল যে, তোমার কাছে ২৪ ঘন্টা সময় আছে আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য, নয়তো তোমার কোম্পানি এবং আরিয়ান চেয়ার থেকে উঠে দাঁড়াল, কিন্তু তার পায়ে জোর ছিল না এবং তাকে ভর দেওয়ার জন্য টেবিলের কোণা ধরতে হল। সে এক শেষবার অনন্যার দিকে তাকাল, আশা করছিল যে হয়তো তার চোখে সামান্য দয়া দেখা যাবে, কিন্তু সেখানে কেবল বরফের মতো শীতলতা ছিল। সে নিচু স্বরে বলল যে, তুমি আমার সাথে এমনটা করতে পারো না অনন্যা, আমি তোমার বাচ্চার বাবা। এটি শোনা মাত্রই অনন্যা দ্রুত ঘুরল এবং তার চোখে একজন মায়ের ক্রোধ ফুটে উঠল। সে আঙুল উঁচু করে সতর্ক করল যে, আমার বাচ্চার নাম নিজের নোংরা জবানে এনো না, কারণ সে কেবল আমার সন্তান। নিরাপত্তা কর্মীরা আরিয়ানকে বাইরে যাওয়ার ইশারা করল এবং তাকে একজন অপরাধীর মতো পাহারা দিয়ে কেবিন থেকে বাইরে নিয়ে যাওয়া হল। যখন সে সেই লম্বা করিডোর দিয়ে যাচ্ছিল, তখন তার মনে হচ্ছিল দেওয়ালে লাগানো ছবিগুলো তাকে দেখে হাসছে এবং প্রতিটি দরজা তার মুখের উপর বন্ধ হয়ে যাচ্ছে। লিফটে নিচে নামার সময় তার মাথা ঘুরছিল। সে জানত যে কাব্য টাকার জন্য পাগল, এবং যেমনই সে জানতে পারবে যে আরিয়ান বরবাদ হয়ে গেছে, সে তাকে ছেড়ে চলে যাবে। আরিয়ান ভার্মা টাওয়ার থেকে বের হওয়া মাত্রই মিডিয়ার কিছু লোক সেখানে জমা হয়ে গিয়েছিল, কারণ তারা খবর পেয়ে গিয়েছিল যে বড় কিছু হয়েছে। ক্যামেরার ফ্ল্যাশ আরিয়ানের চোখে বিঁধছিল এবং রিপোর্টাররা তাকে প্রশ্ন করছিল যে এটি কি সত্যি যে ভার্মা গ্রুপ তার কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। আরিয়ান নিজের মুখ হাত দিয়ে ঢেকে নিল এবং ভিড় ঠেলে নিজের ট্যাক্সির দিকে দৌড়াল, কারণ তার কাছে এখন নিজের গাড়িও ছিল না। এই দৃশ্য সন্ধ্যের খবরের শিরোনাম হতে চলছিল এবং আরিয়ানের অবশিষ্ট সম্মানও মাটিতে মিশতে চলছিল। ফিরে এসে নিজের কেবিনে অনন্যা এক দীর্ঘশ্বাস নিল এবং নিজের চেয়ারে আবার বসে পড়ল, কিন্তু তার মুখে জয়ের হাসি ছিল না, বরং এক ক্লান্তি ছিল। এই প্রতিশোধ নেওয়া তাকে স্বস্তি তো দিচ্ছিল, কিন্তু তার হৃদয়ের সেই কোণটা ভরাতে পারছিল না যা আরিয়ানের ধোকায় খালি হয়ে গিয়েছিল। তার বাবা বিক্রম ভার্মা ভেতরে এলেন এবং তিনি তার কাঁধে হাত রাখলেন। তিনি বললেন যে, বেটি, তুমি আজ যা করলে তা খুব কঠিন ছিল, কিন্তু সঠিক ছিল, কারণ একজন রাজাকে তার প্রজাদের সাথে ন্যায় করতে হয়। অনন্যা তার সেক্রেটারিকে ডাকল এবং নির্দেশ দিল যে এখন আমাদের আরিয়ানের কোম্পানি অধিগ্রহণের প্রস্তুতি নেওয়া উচিত। সে সিদ্ধান্ত নিল যে সে সেই কোম্পানিটি কিনবে যাকে সে নিজের রক্ত জল করা পরিশ্রমে গড়ে তুলেছিল, কিন্তু সেটি আরিয়ানের নামে নয়, বরং ভার্মা গ্রুপের একটি অংশ হিসেবে চালানো হবে। ওদিকে আরিয়ান যখন বাড়ি পৌঁছল, তখন সে দেখল যে কাব্য হলে টিভি দেখছে এবং তার হাতে রিমোট ছিল। টিভিতে সেই খবরই চলছিল যেখানে আরিয়ানকে ভার্মা টাওয়ার থেকে পালাতে দেখা যাচ্ছিল এবং অ্যাঙ্কার চিৎকার করে বলছিল যে টেক সলিউশনস দেউলিয়া হওয়ার পথে। কাব্য আরিয়ানের দিকে তাকাল এবং তার চোখে প্রশ্ন নয়, বরং রাগ আর ঘৃণা ছিল। সে চিৎকার করে জিজ্ঞেস করল যে, এই সব কি আরিয়ান? তুমি কি সত্যি বরবাদ হয়ে গেছ? অনন্যা ফোন রেখে জানলার বাইরে ডুবন্ত সূর্যকে দেখল এবং ভাবল, যখন মানুষের নিয়ত পরিষ্কার থাকে না, তখন প্রকৃতিও তার সাথ ছেড়ে দেয়। সে নিজের পেটে হাত বুলিয়ে তার বাচ্চার সাথে প্রতিজ্ঞা করল যে তাকে কখনো এমন দুনিয়ার মোকাবিলা করতে হবে না যেখানে মিথ্যে আর প্রতারণার আধিপত্য।
সে তার বাচ্চার জন্য এমন এক দুনিয়া বানাবে যা সত্যের পথে চলবে। আজকের রাতটি শহরের জন্য এক সাধারণ রাত ছিল, কিন্তু দুইজন মানুষের জন্য এটি কিয়ামতের রাত ছিল। একদিকে আরিয়ান ছিল, যে নিজেরই বাড়িতে এক অচেনা আর মুজরিম হয়ে গিয়েছিল, এবং অন্যদিকে অনন্যা ছিল, যে নিজের একাকিত্বের মধ্যে নিজের শক্তি খুঁজছিল। নিয়তি নিজের খেলা খেলে দিয়েছিল, এবং এখন পরিণাম ভোগ করার পালা ছিল। অনন্যা জানত যে কালকের সূর্য তার জন্য নতুন দায়িত্ব আর চ্যালেঞ্জ নিয়ে আসবে। সে এখন কেবল এক স্ত্রী বা মা ছিল না, বরং সে এক মহাশক্তি ছিল, যার সাথে ধাক্কা খাওয়া যে কারোর জন্য বিনাশকারী হতে পারত। পরের দিন ভোরের সূর্য আরিয়ানের জন্য কোনো নতুন আশা নিয়ে আসেনি, বরং সেটি তার ধ্বংসের ওপর শেষ শিলমোহর মারার জন্য উদিত হয়েছিল। নিজের অফিসের অন্ধকার কেবিনে সে সারা রাত সেই চেয়ারেই বসেছিল, যেখানে সে কাল নিজের জীবনের সবচেয়ে বড় অপমান সহ্য করেছিল। তার সামনে টেবিলে মদের খালি বোতল পড়েছিল, এবং পুরো ঘর সিগারেটের ধোঁয়ায় ভরা ছিল, যা তার মানসিক স্থিতি জানান দিচ্ছিল। তার চুল উস্কো খুস্কো ছিল, এবং তার চোখ ফুলে লাল হয়ে গিয়েছিল, কারণ সে নিজের কপালের লিখন নিয়ে সারা রাত কান্নাকাটি করেছিল। তখনই তার কেবিনের দরজা না কড়া নেড়েই খুলে গেল, এবং ভার্মা গ্রুপের উকিলদের একটি টিম ভেতরে প্রবেশ করল, যাদের মুখে ভাবলেশহীন গাম্ভীর্য ছিল। আরিয়ান নিজের লাল চোখ দিয়ে তাদের দিকে তাকাল এবং এক দুর্বল গলায় জিজ্ঞেস করল, এখন তোমরা আর কি চাও? আমার কাছে দেওয়ার মতো কিছুই বেঁচে নেই। উকিল একটি ফাইল তার সামনে আছড়ে ফেললেন এবং খুব সপাট সুরে বললেন যে, ম্যাডাম চেয়ারপারসন আপনার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন। আপনার কাছে ভাবার জন্য বেশি সময় নেই মিস্টার মালহোত্রা। আপনি যদি এই প্রস্তাবে সই না করেন, তবে আমরা তৎক্ষণাৎ জালিয়াতি আর অর্থ আত্মসাতের কেস দাখিল করব। আরিয়ানের কপালে ঘামের ধারা বইতে লাগল, কারণ সে জেল যাওয়ার কথা ভেবেই কেঁপে উঠেছিল। সে কলম তুলল, কিন্তু যেমনই আরিয়ান সেই কাগজে নিজের সই করল, তো তার মনে হল সে নিজের আত্মার সওদা করে নিয়েছে। উকিল ফাইলটি ফেরত নিলেন এবং এক ব্যঙ্গাত্মক হাসির সাথে বললেন, ভার্মা গ্রুপের অংশ হওয়ার জন্য অভিনন্দন, কিন্তু এখন আপনাকে এই কেবিন খালি করতে হবে। তারা তাকে জানাল যে নতুন ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী পুরনো সিইওর পরিষেবা তৎক্ষণাৎ সমাপ্ত করা হয়েছে। এটি আরিয়ানের জন্য শেষ প্রহার ছিল, কারণ তাকে নিজেরই বানানো কোম্পানি থেকে একজন অপরাধীর মতো বের করে দেওয়া হচ্ছিল। যখন সে নিজের অফিস থেকে বাইরে বেরোচ্ছিল, তখন তার কর্মচারীরা তাকে ঘিরে দাঁড়িয়ে গেল এবং তারা নিজেদের মধ্যে কানাকানি করছিল। কারোর চোখে সহানুভূতি ছিল না, বরং তারা সবাই এক ধরনের স্বস্তি অনুভব করছিল যে এখন তাদের কোম্পানি এক বড় গ্রুপের হাতে নিরাপদ। ওদিকে শহরের বিলাসবহুল ভার্মা ভিলায় অনন্যা নিজের বারান্দায় বসে চায়ের চুমুক দিচ্ছিল, এবং তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। তার উকিল তাকে ফোন করে জানাল যে আরিয়ান কাগজে সই করে দিয়েছে। এই খবর শুনে অনন্যা খুশি তো হল, কিন্তু এটি সেই খুশি ছিল না যা কোনো জয়ের পর পাওয়া যায়, বরং এটি এক ধরনের ন্যায় ছিল। সে নিজের পেটে হাত রাখল এবং অনুভব করল যে আজ সে তার বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত করে দিয়েছে এবং সেই ধোঁকাবাজ ছায়াকে চিরতরে সরিয়ে দিয়েছে। দুপুর হতে হতে এই খবর দাবানলের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল যে ভার্মা গ্রুপ ডুবতে থাকা কোম্পানি টেক সলিউশনসকে অধিগ্রহণ করে নিয়েছে। বাড়িতে কাব্য সোফায় শুয়েছিল এবং নিজের ফোনে কিছু অনলাইন শপিং করার চেষ্টা করছিল, যখন হঠাৎ তার ট্রানজ্যাকশন ফেল হয়ে গেল। তার মনে হল হয়তো ব্যাংকের সার্ভারে কোনো সমস্যা আছে। সে অন্য কার্ড দিয়ে চেষ্টা করল, কিন্তু পরিণাম একই। স্ক্রিনে আসার সাথে সাথেই সে যে খবরটি দেখল তা তার হুঁশ উড়িয়ে দিল, কারণ সেখানে আরিয়ানের ছবির সাথে লেখা ছিল দেউলিয়া ঘোষিত। কাব্য নিজের চোখ আর কানে বিশ্বাস করতে পারছিল না যে অনন্যাকে সে এক বেচারি মহিলা মনে করত, সে আসলে কোটিপতি খানদানের মালকিন। তখনই বাড়ির দরজা খুলল এবং আরিয়ান ভেতরে প্রবেশ করল, যার অবস্থা কোনো ভিখারির চেয়েও খারাপ মনে হচ্ছিল।
তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন তার সারা রক্ত শুষে নেওয়া হয়েছে। কাব্য তাকে দেখেই চিৎকার করতে শুরু করল এবং জিজ্ঞেস করল যে এটি কি সত্যিই যা টিভিতে দেখানো হচ্ছে। আরিয়ান সোফায় লুটিয়ে পড়ে নিচু স্বরে বলল যে হ্যাঁ কাব্য, সব শেষ হয়ে গিয়েছে, আমরা বরবাদ হয়ে গিয়েছি। এটি শোনা মাত্রই কাব্যের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল এবং সে পাশে রাখা ফুলদানি তুলে মাটিতে আছড়ে মারল। কাব্য আরিয়ানের কাছে গিয়ে তার কলার ধরল এবং তাকে ঝাঁকিয়ে দিয়ে বলল, তুমি আমার সাথে মিথ্যে বলেছ, তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছিলে যে আমি রানীর মতো থাকব, কিন্তু আসলে তো তুমি নিজের বিবির টুকরোতে বেঁচেছিলে। আরিয়ান তাকে বোঝানোর চেষ্টা করল যে এটি কেবল একটা খারাপ সময় এবং আমরা দুজনে মিলে এটি কাটিয়ে উঠব। কিন্তু কাব্য শোনার মুটে ছিল না। সে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং বলল যে আমি তোমার মতো কঙ্কাল আর মিথ্যেবাদী লোকের সাথে এক পলকও থাকতে পারব না। আমার মনে হয়েছিল তুমি অনন্যার চেয়ে ভালো, কিন্তু তুমি তো তার পায়ের ধুলোর সমানও নও। আরিয়ানের মনে কাব্যের কথাগুলো তীরের মতো বিঁধছিল, কারণ এটাই সেই কাব্য যে কাল পর্যন্ত তার ভালোবাসার কসম খেত। সে কাব্যকে মনে করিয়ে দিল যে আমাদের একটি ছেলে আছে। কাব্য এক নিষ্ঠুর হাসি হাসল এবং বলল যে টাকা ছাড়া ভালোবাসা আর বাচ্চার কোনো দাম নেই আরিয়ান, তুমি কোন দুনিয়ায় বাস করছ। সে বেডরুমের দিকে দৌড়ে গেল এবং নিজের আলমারি থেকে সব দামি কাপড় আর গয়না বের করে সুটকেসে ভরতে লাগল। আরিয়ান মেঝেতে পড়ে দেখল কিভাবে কাব্য সেই গয়নাগুলো গুছিয়ে নিচ্ছে যা সে অনন্যার টাকা দিয়ে কিনেছিল। নিজের ভুলের এত ভয়াবহ উপলব্ধি তার আগে কখনো হয়নি। সে জিজ্ঞেস করল যে তুমি কি আমাকে এমন সময় ছেড়ে যাবে যখন আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। কাব্য সুটকেস বন্ধ করতে করতে খুব নির্লজ্জের মতো বলল যে আমি তোমাকে ভালোবাসিনি আরিয়ান, আমি তোমার অবস্থানের সাথে ভালোবেসেছিলাম, আর এখন যখন সেটিই রইল না তখন আমার এখানে কোনো কাজ নেই। সে বাচ্চাকে নিজের কোলে নিল এবং শেষবারের মতো বলল, আমি একে আমার বাপের বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ আমি চাই না এও তোমার মতো দুয়ারে দুয়ারে হোঁচট খাক। আরিয়ান বাচ্চাকে নেওয়ার জন্য হাত বাড়াল, কিন্তু কাব্য তাকে ঝিঝকিয়ে দিল এবং বলল যে এর খরচ তোলার তোমার যোগ্যতা নেই। সে দ্রুত বাইরে বেরিয়ে গেল, আর আরিয়ান তাকে আটকানোর জন্য দরজা পর্যন্ত হামাগুড়ি দিয়ে গেল, কিন্তু ততক্ষণ সে ট্যাক্সিতে বসে চলে গিয়েছে। বাড়িতে এখন কেবল নিস্তব্ধতা আর ছড়ানো ছিটানো জিনিসপত্র বেঁচেছিল, যা আরিয়ানের ভেঙে যাওয়া জীবনের সাথে মশকরা করছিল। পরদিন আরিয়ান তার বাবার সাথে বসে ডিনার করছিল। বিক্রম ভার্মা জিজ্ঞেস করলেন, তোমার কি আজও কোনো খচখচানি বাকি আছে? অনন্যা মাথা নাড়াল এবং শান্ত স্বরে বলল, আমার তার জন্য নয়, বরং সেই ভরসা ভেঙে যাওয়ার জন্য কষ্ট হচ্ছে যা আমি তার ওপর করেছিলাম। পাপা, আজ আমি বুঝতে পারলাম টাকা সত্যিই মানুষের আসল চেহারা সামনে নিয়ে আসে। পরদিন অনন্যা টেক সলিউশনসের অফিস ভিজিট করার সিদ্ধান্ত নিল। যখন তার বিলাসবহুল গাড়ি অফিসের বাইরে থামল, সে দেখল যে ইমারতে কাল পর্যন্ত আরিয়ানের নাম লেখা ছিল, আজ সেখানে ভার্মা গ্রুপের পতাকা উড়ছে। সে কনফারেন্স হলে গেল এবং সবাইকে সম্বোধন করে বলল, আমাদের পুরনো ভুল থেকে শিখতে হবে এবং এক নতুন শুরু করতে হবে। তার কথায় এতটা আত্মবিশ্বাস ছিল যে সমস্ত কর্মচারীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাল। মিটিংয়ের পর অনন্যা সেই কেবিনে গেল যা কখনো আরিয়ানের হতো এবং এখন পুরোপুরি বদলে দেয়া হয়েছিল। সে সেই চেয়ারটি দেখল যাতে বসে আরিয়ান তাকে ধোঁকা দিয়েছিল এবং সে আদেশ দিল যে এই চেয়ারটি ফেলে দেওয়া হোক আর নতুন চেয়ার আনানো হোক। সে জানলার পাশে দাঁড়িয়ে শহরটি দেখল এবং অনুভব করল যে সে তার হারিয়ে যাওয়া গরিমা ফেরত পেয়েছে। এখন সে কারো স্ত্রী বা কারো ছায়া ছিল না, বরং সে নিজের কাহিনীর নিজেই লেখিকা ছিল। সেই সময় আরিয়ান শহরের এক সস্তা মদের দোকানের বাইরে বসেছিল এবং নিজের পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছিল। তার কাছে এখন থাকার জন্য ঘরও ছিল না, কারণ ব্যাংক ঘরটিও সিল করে দিয়েছিল। সে রাস্তার ধারের ভিখারিদের দেখছিল এবং তার মনে হচ্ছিল তাদের মধ্যে আর তার মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। মানুষ তাকে চিনে হাসছিল আর বলছিল যে দেখো, এটি সেই বড়লোক যে নিজের স্ত্রীকে ধোঁকা দিয়ে। অনন্যা তার উকিলদের নির্দেশ দিল যে ডিভোর্সের প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হোক, যাতে সে আইনিভাবেও আরিয়ান থেকে মুক্ত হতে পারে। সে জানত যে আরিয়ান এখন আর কখনো তার সামনে দাঁড়ানোর হিম্মত করবে না, কারণ সে তাকে তার যোগ্যতা বুঝিয়ে দিয়েছে।
এই জয় কেবল টাকার ছিল না, বরং এটি একজন নারীর আত্মসম্মানের জয় ছিল, যাকে পিষে ফেলার চেষ্টা করা হয়েছিল। রাতের সময়ে যখন অনন্যা নিজের বিছানায় শুল, তখন সে প্রথমবারের মতো কোনো চিন্তা ছাড়াই ঘুমাতে পারছিল। সে তার অনাগত বাচ্চার সাথে কথা বলল এবং বলল, বেটা, এখন আমাদের রাস্তায় আর কোনো বাধা নেই। অনন্যার চোখে এখন জল ছিল না, বরং এক নতুন উজ্জ্বলতা ছিল, যা আসন্ন সোনালী ভবিষ্যতের দিকে ইশারা করছিল। সময়ের চাকা নিজের গতিতে ঘুরছিল, এবং গত কয়েক মাসে আড়িয়ালির দুনিয়া পুরোপুরি বদলে গিয়েছিল। সে শহরের এক অত্যন্ত পিছিয়ে পড়া এবং নোংরা এলাকায় এক ছোট ঝুপড়িতে থাকতে বাধ্য হচ্ছিল, যেখানে দিনেও সূর্যের আলো পৌঁছত না। দেওয়াল থেকে স্যাঁতসেঁতে গন্ধ আসছিল, আর ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছিল, যা তাকে প্রতি মুহূর্তে তার দারিদ্র্যের কথা মনে করিয়ে দিচ্ছিল। তার দাড়ি বেড়ে গিয়েছিল এবং চোখের নিচে গভীর কালো গর্ত তৈরি হয়ে গিয়েছিল। সে প্রায় ঘণ্টার পর ঘণ্টা নিজের ভাঙা খাটে শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকত। তার মনে পড়ত, এই নজর অন্য কারো নয়, বরং তার নিজের লালসা আর অহংকারের ছিল, যা সব কিছু ভস্ম করে দিয়েছে। ক্ষুধা এখন আরিয়ানের সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছিল। তার মনে পড়ত কিভাবে অনন্যা তার জন্য হরেক রকমের পদ বানাত, আর সে নখরা দেখিয়ে সেগুলোকে প্রত্যাখ্যান করত। আজ সেই আরিয়ান ধাবার বাইরে দাঁড়িয়ে লোকেদের খাবার খেতে দেখত এবং নিজের ক্ষুধা মেটানোর জন্য জল খেয়ে শুয়ে পড়ত। সে অনেকবার তার পুরনো চেনাজানাদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করল, কিন্তু যেমনই তারা জানতে পারত এটি সেই আরিয়ান মালহোত্রা যে নিজের স্ত্রীকে ধোঁকা দিয়েছে, তো তারা ফোন কেটে দিত। সমাজ তাকে পুরোপুরি বহিষ্কার করে দিয়েছিল। তার অবস্থা দেখে গলির নেড়ি কুকুরগুলোও তাকে দেখে ঘেউ ঘেউ করত, যেন ওরাও তার পড়ে যাওয়া সম্মানকে চিনতে পারছে। অন্যদিকে অনন্যার জীবন এক শান্ত নদীর মতো বয়ে চলছিল। তার গর্ভাবস্থা এখন শেষ পর্যায়ে ছিল, আর তার মুখ এক স্বর্গীয় আভায় জ্বলজ্বল করছিল, যা মাতৃত্ব আর আত্মবিশ্বাসের মিশ্রণ ছিল। সে নিয়মিতভাবে অফিসে যেত আর নিজের কাজের মাধ্যমে এক রোল মডেলে পরিণত হয়েছিল, যাকে সবাই সম্মানের চোখে দেখত। একদিন আরিয়ান খবরের কাগজের এক পুরনো টুকরোতে অনন্যার ছবি দেখল। সেই ছবিতে অনন্যা কোনো দেবীর মতো লাগছিল, আর তার গলায় হীরের হার চমকাচ্ছিল। আরিয়ান সেই ছবি দেখে কেঁদে ফেলল, কারণ তার মনে হল সেই হাসি আর সেই সান্নিধ্য তার হতে পারত, যদি সে অবাধারীর রাস্তা বেছে নিত। তার মনে এক অদ্ভুত ভাবনা এলো যে হয়তো অনন্যার হৃদয়ে এখনও তার জন্য সামান্য দয়া বেঁচে থাকবে। এটি ডুবন্ত মানুষের খড়কুটো ধরার মতো ভাবনা ছিল, যা পুরোপুরি তার ভুল ধারণার ওপর ভিত্তি করে তৈরি, কিন্তু তার ভেতরের লালসা তাকে সামনে ঠেলতে থাকল যে হয়তো আজ তার ভাগ্য বদলে যাবে। সে নিজের নোংরা কাপড় ঝাড়ল আর চুলগুলো একটু ঠিক করার চেষ্টা করল, কিন্তু আয়নায় যে মুখটি সে দেখল তা কোনো ভিখারির চেয়ে কম ছিল না। রাস্তায় কড়া রোদ আর ধুলো তাকে ক্লান্ত করে দিল। যখন সে ভার্মা টাওয়ার পৌঁছল, তখন সেখানকার আভিজাত্য দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। গেটে মোতায়েন নিরাপত্তা কর্মীরা আরিয়ানকে দেখেই আটকে দিল। আরিয়ান তাদের কাছে মিনতি করল যে, আমি অনন্যা ম্যাডামের স্বামী, আমি তার সাথে একবার দেখা করতে চাই। কিন্তু গার্ডরা তার কথায় বিশ্বাস করল না এবং তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দিল। তারা তাকে বকাঝকা করে বলল যে, এখানে রোজ এমন অনেক পাগল আসে যারা নিজেদের ম্যাডামের আত্মীয় বলে পরিচয় দেয়, চুপচাপ এখান থেকে চলে যাও। আরিয়ান চিৎকার করতে শুরু করল যে, আমি মিথ্যে বলছি না, তোমরা আমাকে চেনো না, আমি আরিয়ান মালহোত্রা। তার আওয়াজ শুনে কিছু লোক সেখানে জমা হয়ে গেল, আর তমাশবিন হয়ে তাকে দেখতে লাগল যেন সে কোনো সার্কাসের জোকার। তখনই সেখান থেকে সাইরেন বাজিয়ে গাড়ির এক বহর বাইরে বের হওয়ার জন্য এলো, আর গেট নিজে থেকেই খুলে গেল। সে গার্ডদের হাত থেকে ছাড়া পেয়ে গাড়ির দিকে দৌড় দিল আর জোরে জোরে অনন্যার নাম ধরে ডাকতে লাগল। অনন্যা নিজের ফাইল থেকে নজর সরাল। এক মুহূর্তের জন্য তাকে চিনতে দেরি হল, কিন্তু তারপর তার চোখে এক কঠোর ভাব চলে এলো যখন সে উপলব্ধি করল সে অন্য কেউ নয়,
বরং আরিয়ান। অনন্যা ড্রাইভারকে ইশারা করল আর গাড়ি ধীরে করে সেখানেই থেমে গেল। সে গাড়ির ভেতরে সুরক্ষিত ছিল, আর বাইরে আরিয়ান বৃষ্টি আর কাদায় মাখামাখি হয়ে দাঁড়িয়েছিল। আরিয়ান যখন গাড়ি থামতে দেখল, তখন তার মনে হল তার চাল সফল হয়ে গিয়েছে, এবং সে চিৎকার করে বলল, অনন্যা, দেখো আমার কি অবস্থা হয়েছে। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার বাচ্চার বাবা। আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। অনন্যা ধীরে ধীরে কারের পেছনের কাঁচ অর্ধেক নামাল এবং নিজের চোখ থেকে কালো চশমা সরিয়ে আরিয়ানের দিকে তাকাল। তার নজরে না তো ঘৃণা ছিল আর না তো রাগ, বরং এমন এক শূন্যতা ছিল যা কোনো অচেনা মানুষের জন্যে হয়। সে খুব শান্ত আর মাপা গলায় বলল যে, মিস্টার মালহোত্রা, আপনি যে অনন্যাকে খুঁজছেন সে অনেক আগেই মরে গিয়েছে, আর তাকে মারার লোক আপনি নিজেই। আর বাচ্চার কথা যদি বলেন, তো তার বাবা এমন কোনো ব্যক্তি হতে পারে না যার মধ্যে না তো চরিত্র আছে আর না তো আত্মসম্মান। আরিয়ান হাত জোর করে গিরগির করতে করতে বলল, অনন্যা, আমার উপর দয়া করো, আমার কাছে খাওয়ার পয়সা নেই। অনন্যা এক তিক্ত হাসির সাথে জবাব দিল যে, ভালোবাসা তো তুমি সেই দিনই নিলাম করে দিয়েছিলে যখন তুমি আমাকে ধোঁকা দিয়ে অন্য মহিলাকে বেছে নিয়েছিলে। আজ তুমি যে রাস্তায় দাঁড়িয়ে আছো সেটি তোমার নিজের বেছে নেওয়া পথ, আর এর পরিণাম তোমাকে নিজেকেই ভুগতে হবে। গাড়ির ইঞ্জিন গর্জে উঠল, আর সেটি সেখান থেকে সামনে এগিয়ে গেল, আরিয়ানের মুখে কাদা ছিটিয়ে। আরিয়ান সেখানেই মাটিতে হাঁটুর উপর বসে পড়ল, আর চলে যাওয়া গাড়িগুলো লাল আলো দেখতে থাকল। সে অনুভব করল যে আজ সে তার সবকিছু চিরতরে হারিয়ে ফেলেছে। নিরাপত্তা কর্মীরা তাকে তুলে গেট থেকে দূরে রাস্তায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অন্ধকার গলির নিস্তব্ধতায় আরিয়ানের কান্নার আওয়াজ মিলিয়ে গেল, যেখানে ফেরার আর কোনো রাস্তা বেছে নেই। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর আরিয়ান রাস্তার ধারে এক গাছের নিচে কাঁপতে কাঁপতে বসে রইল এবং নিজের কপাল নিয়ে কান্নাকাটি করতে থাকল। তার এখন বোধগম্য হচ্ছিল যে অনন্যা তাকে কেবল নিজের জীবন থেকে বের করেনি, বরং সে তাকে নিজের স্মৃতি থেকেও মুছে দিয়েছে। পরের কয়েক সপ্তাহে আরিয়ানের অবস্থা আরও খারাপ হয়ে গেল, আর সে শহরের ভিড়ে এক নামহীন মুখ হয়ে রয়ে গেল। তার কোমল হাত, যা আগে কেবল ল্যাপটপ আর ফাইল ছুঁত, এখন তা ফোসকায় ভরে গিয়েছিল, আর তার শরীর পরিশ্রমে ভেঙে পড়েছিল। সে প্রায়ই ভাবত, ইস, সে যদি সেই দিন হাসপাতালের দরজার দিয়ে উকি মারার বদলে ভেতরে গিয়ে নিজের ভুল শুধরে নিত। কিন্তু এই শব্দটি এখন তার জীবনের একমাত্র সঙ্গী হয়ে গিয়েছিল। অন্যদিকে অনন্যা নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের কাছে পৌঁছে যাচ্ছিল। পুরো বার্মা পরিবার নতুন মেহমানকে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত ছিল। বাড়ি ফুল আর আলো দিয়ে সাজানো হচ্ছিল, এবং বিক্রম বার্মা নিজের নাতনি বা নাতির জন্য খেলনা জমা করছিলেন। অনন্যা তার অতীতের সমস্ত কালো অধ্যায়গুলো বন্ধ করে দিয়েছিল। সে তার উকিলদের মাধ্যমে আরিয়ানকে ডিভোর্সের চূড়ান্ত কাগজ পাঠিয়েছিল, যাতে সে না পড়েই স্বাক্ষর করে দিয়েছিল, কারণ এখন লড়াই করার কোনো শক্তি তার মধ্যে বেঁচে ছিল না। তাদের গল্পের ওপর এখন চিরস্থায়ী জবনিকা নেমে এসেছে। এই আইনি সিলমোহর তাদের সম্পর্কের কফিনে শেষ পেরেক ছিল। সে হাসতে হাসতে নিজের পেটে হাত রাখল আর বলল, তোমাকে কখনো ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ তোমার মা তোমার জন্য এক ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। সে অনুভব করল যে সে একা নয়, বরং তার কাছে তার পরিবার, তার শক্তি আর তার আত্মসম্মান আছে, যা যে কোনো পুরুষের সাহারার চেয়ে বড়। সে আরিয়ানের কথা ভাবল, আর তার মনে এখন কোনো তিক্ততা ছিল না। সে তাকে ক্ষমা তো করেনি, কিন্তু সে তাকে নিজের মাথা থেকে আজাদ করে দিয়েছিল। মানুষ বলতো যে, দেখো কিভাবে এক লোক নিজের ভাগ্যকেই লাথি মারল আর হিরে ছেড়ে পাথর বেছে নিল। কাব্যের ব্যাপারেও খবর এসেছিল যে কেউ তাকে গ্রহণ করতে রাজি ছিল না। মন্দের শেষ সবসময় মন্দই হয়। তারা দুজনে নিজেদের লালসার জালে এমনভাবে ফেসে গেল যে আর কখনো বাইরে বেরোতে পারল না। অনন্যা নিজের কোম্পানিকে নতুন উচ্চতায় পৌঁছাল, এবং সে সেই সমস্ত মহিলাদের জন্য এক অনুপ্রেরণা হয়ে গেল যারা নিজের জীবনে ধোঁকা আর সংগ্রামের মোকাবিলা করছে। সে প্রমাণ করে দিল যে এক নারী ভেঙে যাওয়ার পর চুরমার হয়ে যায় না, বরং আরও মজবুত হয়ে ফুটে ওঠে। তার সফর কষ্ট দিয়ে শুরু হয়ে শক্তিতে শেষ হয়েছিল, যা এক সত্যিকারের নায়িকার পরিচয়। শেষে আরিয়ান একদিন শহরের এক পার্কের বেঞ্চে বসেছিল,
যেখানে সে কখনো অনন্যার সাথে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। সে খবরের কাগজে অনন্যার সাফল্যের কাহিনী পড়ল, আর তার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল, যা সেই কাগজের ওপর ছড়িয়ে গেল। সে ধীরে করে বলল, তুমি জিতে গেলে অনন্যা, আর আমি হেরে গেলাম। বাতাসের এক ঝলকা এলো, আর সেই খবরের কাগজটি উড়িয়ে নিয়ে গেল, যা ধরার চেষ্টা আরিয়ান করল না, কারণ সে জানত এখন কিছুই তার হাতে নেই। শহরের সবচেয়ে নামী হাসপাতালের প্রাইভেট উইঙ্গে আজ এক আলাদা রকমের চাঞ্চল্য ছিল, কারণ সেখানে ভার্মা সাম্রাজ্যের উত্তরাধিকারী জন্ম নিতে চলেছিল। বিক্রম ভার্মা করিডোরে অস্থিরভাবে পায়চারি করছিলেন। তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল এবং ডাক্তার হাসতে হাসতে সেই খবরটি দিলেন। অনন্যা এক সুস্থ আর সুন্দর পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, যে আগামী সময়ে এই বিশাল সাম্রাজ্যের নতুন রাজা হতে চলেছিল। বিক্রমজির চোখে খুশির জল টলমল করে উঠল। ঈশ্বরকে ধন্যবাদ দিলেন যে তার মেয়ের কোল আবার ভরে গিয়েছে, আর এবার খুশি স্থায়ী। অনন্যা নিজের বিছানায় শুয়েছিল, আর তার কোলে সেই ছোট্ট দেবদূতটি ছিল, যে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। বাচ্চাটির মুষ্টি শক্ত করে বন্ধ ছিল, যেন সে পৃথিবীকে জানাচ্ছে যে সে তার মায়ের মর্যাদা রক্ষা করতে চলে এসেছে। বাচ্চার মুখে এমন এক ইনোসেন্স আর তেজ ছিল, যা দেখে অনন্যার সমস্ত কষ্ট আর আগের তিক্ততা পলক ফেলতেই উধাও হয়ে গেল। সে ধীরে করে নিজের ছেলের কপালে চুমু খেল এবং তার নাম রাখল বিহান। বিহান, যার অর্থ ছিল নতুন ভোর, কারণ সে প্রকৃতপক্ষে তার জীবনে এক নতুন সকাল নিয়ে এসেছিল, যা অন্ধকারকে চিরে এসেছিল। পরের 5 বছর অনন্যার জীবনের সবচেয়ে সোনালী বছর প্রমাণিত হল। বিহান এখন 5 বছরের হয়ে গিয়েছিল। সে খুব চঞ্চল আর বুদ্ধিমান বাচ্চা ছিল, যার চোখে ছিল অদ্ভুত এক চমক। সে প্রায়ই তার নানার সাথে অফিসে যেত আর নিজের আধো আধো গলায় কর্মচারীদের অর্ডার দিত, যা শুনে সবাই হেসে উঠত। অনন্যা বিহানকে কখনো তার বাবার অভাব অনুভব করতে দেয়নি। বিহানের জন্য তার মাই ছিল তার সুপারহিরো, যে প্রতিটি বিপদের সাথে লড়তে পারত। আজ শহরের প্রধান মোড়ে খুব ভিড় ছিল, কারণ ভার্মা গ্রুপ নিজের 50তম বার্ষিকী উদযাপন করছিল। মোড়ে লাগানো বড় বড় স্ক্রিনে এই প্রোগ্রামের সরাসরি প্রসারণ দেখানো হচ্ছিল, যাতে সাধারণ জনতাও এই রাজকীয় উদযাপনের অংশ হতে পারে। আরিয়ান নিজের কাজ থেকে ফিরছিল, আর তার কাঁধে এক পুরনো আর নোংরা ঝোলা ঝোলানো ছিল। সে তৃষ্ণায় কাতর ছিল, আর যেমনই সে জল খাওয়ার জন্য মাথা নিচু করল, সে লাউডস্পিকারে এক পরিচিত নাম শুনতে পেল, যা তার গায়ের লোম খাড়া করে দিল। আরিয়ান ধীরে করে নিজের মাথা ওপরে তুলল, আর স্ক্রিনে দেখল তো তার শ্বাস যেন গলায় আটকে গেল। অনন্যা এক সোনালি শাড়িতে ছিল, আর সে কোনো মহারানীর মতো লাগছিল। আরিয়ান নিজের ছেঁড়া পকেট আর নোংরা হাতগুলোর দিকে তাকাতে লাগল, এবং সে নিজের বর্তমান স্থিতি আর সেই রাজকীয় দুনিয়ার তফাৎ পরিষ্কার দেখতে পেল। তখনই মঞ্চে আরও একটি ঘোষণা হল, আর অনন্যা হাত বাড়িয়ে এক ছোট বাচ্চাকে নিজের কাছে ডাকল। এটি বিহান ছিল, যে এক ছোট স্যুট পরেছিল, আর সে একদম আরিয়ানের মতো দেখতে ছিল, কিন্তু তার চোখে আরিয়ানের মতো লালসা নয়, বরং অনন্যার মতো আত্মসম্মান ছিল। আরিয়ান সেই বাচ্চাকে দেখে পাথরের মূর্তির মতো হয়ে গেল, কারণ সে তৎক্ষণাৎ বুঝতে পারল এটি তার নিজের রক্ত, যাকে সে কখনো দেখেনি। তার হৃদয়ে একজন বাবার ভালোবাসা উথলে উঠল, কিন্তু সাথে সাথে এক ভয়াবহ অনুশোচনাও হল, যে সে নিজের হাতে নিজের বংশকে ত্যাগ করেছিল। সে স্ক্রিনের দিকে হাত বাড়াতে চাইল, যেন সে সেই বাচ্চাকে ছুঁতে পারে, কিন্তু সে নিজের হাত সরিয়ে নিল, কারণ সে জানত তার নোংরা হাত সেই পবিত্র ছবিকে ময়লা করে দেবে। অনন্যা মাইক ধরল আর বলতে শুরু করল, জীবনে হোঁচট আমাদের ফেলে দেওয়ার জন্য নয়, বরং আমাদের এটি শেখানোর জন্য লাগে যে উঠতে কিভাবে হয়। আসল শক্তি টাকা বা পদে থাকে না, বরং আমাদের চরিত্র আর আমাদের ভয়সালা গোড়তে থাকে, যা আমরা কঠিন সময় নিই। আরিয়ান সেই ছোট্ট আওয়াজ শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাকে অদ্ভুত নজরে দেখছিল, যে এই পাগল ভিখারি স্ক্রিন দেখে কেন কাঁদছে, কিন্তু কেউ তার কষ্ট বুঝতে পারছিল না। সে অনুভব করল যে সে সেই বাচ্চার জন্য মরে গিয়েছে।
সে যে বিলাসিতার জন্য নিজের পরিবার ছেড়েছিল, আজ সেই দৌলত তাকে বিদ্রূপ করছিল। প্রোগ্রাম শেষ হওয়ার পর স্ক্রিনে আতশবাজি দেখা যেতে লাগল, আর মানুষ নিজেদের বাড়ির দিকে যেতে লাগল। কিন্তু আরিয়ান সেখানেই দাঁড়িয়ে রইল। আকাশে সেই রঙিন আলোর নিচে সে ছিল এক অন্ধকার অতীত, যার কোনো বর্তমান নেই, কোনো ভবিষ্যৎ নেই। আরিয়ান জানত যে অনন্যা তাকে ক্ষমা করেনি, বরং সে তাকে নিজের স্মৃতি থেকেও মুছে দিয়েছে, যা পৃথিবীর সবচেয়ে বড় সাজা। সে শেষবারের মতো স্ক্রিনে অনন্যার বিহানের হাসিখুশি ছবি দেখল, আর তারপর মাথা নিচু করে অন্ধকারের দিকে চলতে থাকল। ওদিকে মঞ্চের পেছনে অনন্যা তার বাবা আর ছেলের সাথে দাঁড়িয়েছিল। বিক্রমজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি আজও কোনো খচখচানি বাকি আছে? অনন্যা বিহানের চুলগুলো সহলাতে খুব শান্ত স্বরে বলল, বাবা, যখন আমরা পর্বতের চূড়ায় পৌঁছে যাই তো নিচের খাদগুলো আর দেখা যায় না। আমার অতীত একটি শিক্ষা ছিল, যা আমাকে আজ এটি বানিয়েছে, আর আমি সেই শিক্ষার কাছে কৃতজ্ঞ। বিহান তার মায়ের হাত ধরল আর আধো আধো গলায় জিজ্ঞেস করল, মা, আমরা বাড়ি কবে যাব? আমার খুব ঘুম পাচ্ছে। অনন্যা তাকে কোলে তুলে নিল আর পরম মমতায় বলল, চলো বেটা, আমরা আমাদের বাড়ি যাচ্ছি, যেখানে কেবল খুশি আমাদের জন্য অপেক্ষা করছে। যখন সে নিজের গাড়ির দিকে এগোচ্ছিল তো তাকে এক মুহূর্তের জন্য এমন আভাস হল যে কেউ তাকে দূর থেকে দেখছে। সে ভিড়ের দিকে তাকাল, কিন্তু সেখানে কেউ ছিল না। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল, আর অন্ধকারের বুক চিরে আলো ছড়িয়ে অনন্যার গাড়ি এগিয়ে চলল এক সোনালি আগামীর দিকে। আরিয়ান শহরের গলিঘুঞ্জি দিয়ে যেতে যেতে সেই ব্রিজের নিচে পৌঁছাল, যেখানে সে আর অন্যান্য গৃহহীন মানুষ রাত কাটাত। ঘুম তার চোখের থেকে অনেক দূরে ছিল, তার কানে এখনও বিহানের আওয়াজ গুমরাচ্ছিল, আর বন্ধ চোখে অনন্যার বৈভবশালী রূপ দেখা যাচ্ছিল। এই যদি আর ঈশ এখন তার জীবনের অন্তিম সঙ্গী ছিল, যা তাকে তিলে তিলে মারছিল। পরদিন সকালে যখন সূর্য উঠল তো ভার্মা ভিলায় এক নতুন ব্যস্ততা ছিল, কারণ আজ বিহানের স্কুলে প্রথম দিন ছিল। অনন্যা তাকে তৈরি করছিল আর তাকে বোঝাচ্ছিল যে তাকে সবার সাথে মিলেমিশে থাকতে হবে আর নিজের জিনিসপত্র ভাগ করে নিতে হবে। বিক্রম ভার্মা খবরের কাগজ পড়ছিলেন, যাতে শিরোনাম ছিল ভার্মা সাম্রাজ্যের সোনালী ভবিষ্যৎ। অনন্যা সেই খবরের কাগজটি দেখল আর মুচকি হাসল, কারণ এই খবর তার পরিশ্রম আর সংগ্রামের ফল ছিল। সে বিহানের টিফিন প্যাক করল আর তাকে নিয়ে বাইরে এলো, যেখানে সূর্যের কিরণ তাদের স্বাগত জানাচ্ছিল। অন্ধকার অতীতকে পেছনে ফেলে অনন্যা আর বিহান এগিয়ে চলল এক অন্তহীন আলোর পথে। অনন্যা গাড়িতে বসার সময় পেছন ফিরে নিজের বাড়িকে দেখল, আর তার সেই দিনটি মনে পড়ল যখন সে এক ভাঙা হৃদয় নিয়ে হাসপাতাল থেকে বেরিয়েছিল। সেই দিন তার মনে হয়েছিল তার দুনিয়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু আজ সে জানতে পারল সেটি তো কেবল এক শুরু ছিল। সে শিখেছিল যে একজন নারী যখন জেদ ধরে নেয় তো সে নিজের ভাগ্য নিজেই লিখতে পারে, আর তার কারও সাহারার প্রয়োজন হয় না। গাড়ি গতি বাড়াল, আর সেটি সেই সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে গেল, যাকে সে নিজের চোখের জল আর ঘাম দিয়ে গড়েছিল। কাহিনীর এই শেষ এই কথার প্রমাণ ছিল যে মন্দ শক্তি যতই শক্তিশালী কেন না হোক, শেষে জয় সবসময় সত্য আর ধৈর্যেরই হয়। আরিয়ান নিজের অন্ধকারের মধ্যে হারিয়ে গিয়েছিল, যেখান থেকে ফেরার কোনো রাস্তা ছিল না, আর অনন্যা নিজের আলোতে বিলীন হয়ে গিয়েছিল, যা অনন্ত ছিল। এটি কেবল একটি কাহিনী ছিল না, এটি একটি সফর ছিল, এক সাধারণ স্ত্রী থেকে একটি সাম্রাজ্যের রানী হওয়ার। অনন্যা প্রমাণ করেছিল যে আসল শক্তি ক্ষমা করায় নয়, বরং নিজেকে এতটা ওপরে তোলায় যে অপরাধী নিজেরই নজরে পড়ে যায়।